আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দেখব হচ্ছে সাহিত্যে খেলা। তো সাহিত্যে খেলা প্রবন্ধটা আসলে খুব বড় না, প্রবন্ধটা একটু ছোটই, এই তো 1.5-2 পৃষ্ঠার প্রবন্ধ। কিন্তু প্রবন্ধ তো, সুতরাং জ্বর তো আসেই। এবং এই লোকটাকে তোমরা চিনো, প্রমোদ চৌধুরী। এটার বই তোমরা 9-10 নিশ্চয় তার একটা প্রবন্ধ পড়েছিলা, বই পড়া। তুই বই পড়াটা যেরকম জটিল, পেঁচায় পেঁচায় ঘুরায় ঘুরায় কথা বলছে বলছে একটা, বুঝাইছে আরেকটা, স্বাস্থ্য নয় ব্যাধি নয় স্বাস্থ্যই সংক্রামক, এরকম কত কথা আছে না, যেগুলোকে তোমাদের অনুধাবনকে বুঝতে হয়েছে, ব্যাখ্যায় লিখতে হয়েছে, অনেক গভীর করে জানতে হয়েছে, একবার জেনেছো আবার ভুলে গেছো। তো এই প্রবন্ধটার একই অবস্থা। অর্থাৎ একেবারে বলতে গেলে সাহিত্যে খেলার যে অবস্থা, এটা সেইভাবে, ওই যে বই পড়ার যেমন, এইটা এমনই প্রবন্ধ। তো ওইখানে বই পড়ার যেমন লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, সবাই যাতে বই পড়ে, সবাই যাতে একাডেমিক বইয়ের পাশাপাশি আউট বইও পড়ার উদ্যোগী হয়, ওইটা যেমন সেই প্রবন্ধের উদ্দেশ্য ছিল। এই প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে সাহিত্যে খেলা, মানে সবাই যাতে সাহিত্য চর্চা করে, সবাই যাতে একটু লেখালেখি করে, সবাই যাতে গল্প উপন্যাস লেখে, আনন্দ যে পাওয়া যায় এটা যাতে সবাই উপভোগ করে, প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা বাঙালি যাতে সাহিত্য চর্চায় মনোনিবেশ করে, এই প্রবন্ধের এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা লেখকের উদ্দেশ্যটা কি। তো প্রমোদ চৌধুরী, আমরা এই ক্লাসটা হচ্ছে পূর্ণাঙ্গ ক্লাস, আমাদের যদি শর্ট শর্ট ক্লাসও থাকবে, তবে এটা হচ্ছে ফুল ক্লাস। এই ফুল ক্লাসের মধ্যে তোমরা দেখো কী কী পাচ্ছ। এই ফুল ক্লাসের মধ্যে লেখক পরিচিতি যেমন পাবা, তারপর হচ্ছে এই যে শব্দার্থ, এরপর হচ্ছে মূল পাঠ, ঠিক আছে, পাশে হচ্ছে ব্যাখ্যা, এগুলো দেওয়া আছে। কারণ এই কবিতাটা আসলে দেখছো মূল পাঠটা আমরা একটু চিকন করে রেখেছি, কারণ এইটা না ব্যাখ্যাটাই বেশি প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো যাক, পাশে ব্যাখ্যা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে এরকম সুন্দর একটা নোট আছে। ঠিক আছে, অর্থাৎ বক্তব্যটা, মূল কথা কি, সাহিত্যের মূল উদ্দেশ্যটা কি, কী কথাগুলো বলো, সেটা আমরা 6টা পয়েন্টে, প্যাসেজের মানে কি বলা যায়, প্রবন্ধের 6টা যে যুক্তি লেখক দিয়েছে, সেই 6টা যুক্তি আমরা এগুলো উল্লেখ করে দিয়েছি। 6টা যুক্তি বলতে লেখক সাহিত্যটাকে খেলা বলছে, যে সাহিত্যটা খেলার মতন মনে করো। এই খেলার মতন বলতে গিয়ে তিনি অনেকগুলো যুক্তি দিচ্ছে, যেটা লীলা খেলা, এটা হচ্ছে জুয়া খেলা, এটা হইতেছে ওই যে যে কোনো মজার খেলা, এরপর খেলতে হাসতে হাসতে খেলা। তো এরকম শুধু খেলা খেলা দিয়ে তিনি যুক্তিগুলো দিয়েছেন। এটা প্রবন্ধের মধ্যে আছে, কিন্তু আমরা সুন্দর করে নোট করে দিয়েছি। এরপর হচ্ছে প্রবন্ধ এই অংশগুলো যদি পড়ো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার সৃজনশীল তা বহুপদী প্রশ্নগুলো উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে, কারণ জিনিসটাতে পয়েন্ট পড়ে, ওই কথাগুলোকেই একটু সাজিয়ে দেওয়া আছে। খেলার শ্রেষ্ঠত্ব, চূড়ান্ত উদাহরণ, সিদ্ধান্ত, কিছু উদাহরণ লেখক দিয়েছে। তো আমরা আজকে এই নোট পর্যন্ত, অর্থাৎ 68 পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্তই পড়বো। এরপর বহু নির্বাচনী, এরপরে যা কিছু আছে সেটা তো আমরা অন্যান্য ভিন্ন ভিন্ন লাইভ বা ভিডিওগুলোতে কি বলে দেখেছি কিংবা দেখব। তো সুতরাং আজকের আলোচনা, এবং তবে এই ভিডিওতে কিন্তু আমরা সৃজনশীল আলোচনা করব, অর্থাৎ এই আলোচনা শেষে এখান থেকে সৃজনশীল আসলে পরে কেমন ধরনের সৃজনশীল আসে এবং সেটার উত্তরটা কিভাবে করে দিতে হবে সেটাও পড়ব। সুতরাং আমরা যদি ক্লাসটা একদম শেষ পর্যন্ত থাকি, তাহলে শেষ করার মতোই উপকৃত হব। তো সুতরাং শুরু করতেছি সাহিত্যে খেলা। এই ক্লাসটা কিন্তু একটু বড় হবে, বড় হয়ে স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একেবারে তুমি মনে করবা যে আমি যেমন স্কুল কিংবা কলেজ একেবারে স্যারের সামনে বসে পড়তে চাই, পূর্ণাঙ্গ একটা ভিডিও দেখতে চাই, পূর্ণাঙ্গ একটা ক্লাস করতে চাই, এটা আসলে সেই ক্লাস। অর্থাৎ এইটা কিন্তু শর্টকাট সময়ের জন্য না, এটা একদম বেসিক সহ দীর্ঘমেয়াদের জন্য। অর্থাৎ এই ক্লাস একবার দেখলে তোমার মনে করো অন্তত এই ক্লাসটা অন্তত একবার দেখা উচিত, তারপর তুমি শর্টকাট ভিডিও তুমি যত পরে আগে পরে দেখো, কিন্তু এটা পূর্ণাঙ্গ একটা ভিডিওর ক্লাস। দেখো, প্রথমে আছে বাংলা সাহিত্যের চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তার মানে তাকে আমরা কি জন্য এক্সট্রাভাবে চিনব, তার বিশেষ অবদানটা কি, কোন জন্য তার নামটা আমাদের বাংলা সাহিত্য অমর হয়ে থাকবে, সেটা হচ্ছে চলিত রীতির প্রবর্তন। তার মানে আমাদের আগে লেখাগুলো সব সাধু ভাষায় ছিল, অনেক কঠিন, তোমরা অর্ধাঙ্গী পড়েছো, দেখেছো কত জটিল, অপরিচিতা, এরকম সাধু ভাষায় লেখলেই না ভাষাটা একটু কঠিন হয়ে যায়। তো তিনি সেটাকে সহজ করে নিয়ে এসেছেন। তো আমরা তার জন্য তো একটু কী করবো, সমবেদনা বা স্যালুট তো জানানো নিয়ে যায়, সে আমাদের ভাষাটাকে একটু সহজ করে দিয়েছিল। নাম প্রমোদ চৌধুরী, ছদ্মনাম বীরবল। এই যে এটাও মনে রাখো, তার ছদ্মনাম ছিল বীরবল। মাঝে মাঝে তিনি প্রমোদ চৌধুরীর নাম না লিখে বীরবল এই ছদ্মনামে লেখা লিখতেন। তোমরা নিশ্চয় ওসমান হাদির নাম শুনছো না, তার ক্ষেত্রে কবিতার বই আছে, যে লাভায় ঢাকা পুবের লাল শাক, এরকম একটা কবিতার বই আছে, লেখা হচ্ছে সীমান্ত শরীফ, নাদের শরীফ সীমান্ত, এরকম একটা আছে। অর্থাৎ দেখো, তিনি কিন্তু তার নামটা ব্যবহার করেনি, ছদ্মনাম ব্যবহার করেছেন। তো লেখক এই কাজগুলো অনেক সময় করেন। উপাধিটাও কি, যাই হোক, এবার আসে জন্ম 1838 খ্রিস্টাব্দে তিনি যশোরে জন্মগ্রহণ করেন। তো আমরা বাঙালি ছিলেন, ভালো বুঝতেছি, সুতরাং আর বোঝার কিছু নেই, তিনি আমাদের বাংলাদেশেরই। এরপর কিন্তু পড়াশোনা, সেই সময় তো ভালো ভালো স্কুল কলেজ ছিল সব কলকাতায়, তো কলকাতায় পড়াশোনা করেছেন, উচ্চ মাধ্যমিক, উচ্চতর ডিগ্রি সবই
বাইরেই করেছেন এবং তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেছেন, অর্থাৎ পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে, কিন্তু লিখছেন দুমায়া বাংলা সাহিত্য। এরপর হচ্ছে তিনি ব্যারিস্টারি পড়েছেন। আসলে তিনি মূলত ব্যারিস্টারি ছিলেন, পাশাপাশি লেখালেখি করতেন। তো তার একটা পরিচয় আছে, এটা আমরা কেউ জানি না। সেটা হচ্ছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই রবীন্দ্রনাথ জমিদার ছিল না, তো তিনি ঠাকুর এস্টেটে দেখাশোনা করতেন, ম্যানেজার ছিলেন। অনেক বড়লোকদের দেখবা ম্যানেজার থাকে, তো তিনি সেই তাদেরও ম্যানেজার ছিলেন। আর একটা জিনিস, তার জন্মটা খেয়াল করো, তার জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 7 বছরের ছোট, দেখছো, 1838 খ্রিস্টাব্দে, রবীন্দ্রনাথের 61 খ্রিস্টাব্দে। তো আমরা লেখকদের এরকম পড়ার সময় এইভাবে করে একটু মনে রাখার চেষ্টা করবো, কার থেকে কতটুকু ছোট বড়। কর্মজীবন, ওই যে বললাম, বিলেত থেকে ফিরে ব্যারিস্টার পেশায় নিযুক্ত হন, এরপর কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য রচনা মনোবেশন সারা জীবন তারপরে সাহিত্য রচনা করে গেছেন। সংসার জীবন, তিনি মাসিক সবুজপত্র, বিশ্বভারতী পত্রিকা লেখালেখি করেন আর ম্যানেজার ছিলেন কি, ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। পুরস্কার, আসলে সেই সময় তার এত পুরস্কার ছিল না, বাংলা একাডেমি পুরস্কার, এইসব ধরনের পুরস্কার তখন ছিল না। তখন তুমি সেই সময়ের যে বিখ্যাত একটা পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দিত, জগত্তারিণী স্বর্ণ পদক, সেই পদকটা তিনি পেয়েছিলেন। এরপর পত্রিকা সম্পাদনা, মাসিক সবুজপত্র। আসলে সবুজপত্র মাসিক ছিল না, সেটা হচ্ছে সাপ্তাহিক ছিল। প্রথমে এটা মাসিক ছিল, তারপরে সাপ্তাহিক হয়, সুতরাং ইতিহাসের মধ্যে একটু গরমিল কিন্তু আছে। তো তোমরা, আমি দুইটা জানাই দেওয়ার জন্যই দুইটাই বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে বিশ্বভারতী, এই দুইটা পত্রিকা লিখতেন। বিশ্বভারতী পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরদেরই তত্ত্বাবধানে একটা লেখা পত্রিকা। তো এই সবুজপত্র পত্রিকাটা কিন্তু ইতিহাসেও বিখ্যাত হয়ে থাকবে, কারণ এই পত্রিকার মাধ্যমে আমাদের ভাষার যে একটা যুগান্তকারী পরিবর্তন, সাধু থেকে চলিততে ট্রান্সফার হওয়া, এটা এই পত্রিকার মাধ্যমেই হয়েছিল। বিশেষ অবদান যদি বলি, ওই যে বললাম তিনি চলিত রীতির প্রবর্তক, ঠিক আছে। মৃত্যু 1946, মানে 47-এ দেশভাগ হয়েছে, তার আগে তিনি মারা গিয়েছিলেন। কত বছর বাঁচতেন তাহলে? 68-তে জন্ম নিছে, 46-এ মারা গেছে। যদি তাহলে 48 থেকে 68 হইতো, তাহলে এখানে কত বছর হইতো? তো প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমানই। রবীন্দ্রনাথ 41-এ জন্ম, 61 জন্ম, 41 মারা গেছেন। তিনি জাস্ট 2 বছর কম 80 বছর বাঁচছেন, মানে 78 বছর বেঁচে ছিলেন। এবার আসলে লেখকের সাহিত্যকর্মগুলো দেখি। দেখো, সাহিত্যকর্ম এখানে আর বলার কিছু নাই, কি কি লিখছে তিনি এটা তোমরা পড়লে বুঝবা। শুধু এই জায়গাটা দেখি তার সাহিত্যকর্মগুলো দেখো। তার সাহিত্যকর্ম দেখে তিনি কোনো উপন্যাস লেখেন নাই, তিনি কোনো নাটক লেখেন নাই। তিনি যা লিখেছেন সেটা হচ্ছে কিছু কবিতা লিখেছেন, সনেট এবং পদ চারণ। তবে এই দুইটারও একটাও গুরুত্বপূর্ণ না, তবে এটা মনে রাখো, সনেট 50 শত, এটা মনে রাখো। পদচারণ মনে রাখতে না পারলেও সমস্যা নেই। আর যা লিখছে সব হচ্ছে প্রবন্ধ। এই যে তোমরা এখন যেটা পড়তেছো, এটা হচ্ছে প্রবন্ধ। সুতরাং এই লেখকের গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বিখ্যাত ছিলেন এই প্রবন্ধ লেখার জন্যই। তাহলে এটাই গুরুত্বপূর্ণ। সেটা কি? বীরবলের হালখাতা, রায়তের কথা, নানা কথা, আমাদের শিক্ষা, তেল নুল লক্রি, এগুলো তিনি লিখেছেন। গল্পের বই লিখছেন 3টা, চারিয়ারি কথা, আত্মহুতি, নীল লোহিত। তো সুতরাং যা গল্পের বই মনে রাখতে পারলে রাখলা, কবিতার বই আছে শুধু একটাই, সনেট 50 মনে রাখতে পারলে হলো। শুধু প্রবন্ধ হচ্ছে যেই 5টা আছে, সে 5টাই মনে রাখতে হবে। বিশেষ করে বীরবলের হালখাতা আর হচ্ছে তেল নুল লোকরি। অনেকে বলে লাকড়ি, কেন না লাকড়ি না, তিনি লোকরি বলছেন, আমাদের লোকরি বলতে হবে। তো ঠিক আছে, আমরা লেখক পরিচিতি আমরা পড়ে ফেললাম। এরপরে আসে হচ্ছে কি কবিতার মধ্যে উৎস। উৎসর কথা যদি বলি, প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার শ্রাবণ কি সংখ্যায়, এবং পরে তার প্রবন্ধ গ্রন্থে সংকলিত হয়। প্রবন্ধ সংগ্রহ, এই গ্রন্থেটা সংকলিত হয়। তার মানে কোথা থেকে উৎসটা? কোথায়? সবুজপত্র পত্রিকার, ঠিক আছে, শ্রাবণ সংখ্যায়। প্রথম, তার মানে বুঝতে পারছো, অর্থাৎ তিনি তো পত্রিকা লিখতেন, তিনি লেখাটাকে আগে তার পত্রিকা ছাপিয়েছেন, এরপর একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যে কথা তোমাদের আগে পরে বলেছি, লেখকরা আগে পত্রিকা ছাপায়, তারপর বইয়ের মধ্যে একটা কি ধরন, কি এটা একটা প্রবন্ধ। এই যে সেই সবুজপত্র পত্রিকা বিখ্যাত, দেখা লেখা আছে শ্রী প্রমোদ চৌধুরী, সম্পাদক, সহকারী সম্পাদক শ্রী রেশ চন্দ্র চক্রবর্তী। যাই হোক, ভাষার চলিত রীতি খেয়াল করো। তোমাদের এই সাহিত্য খেলা যদি সাধু রীতিতে হইতো, তোমরা ডাইরেক্ট মার্ডার হয়ে মরে যেতে, এত কঠিন, তার মধ্যে আবার সাধু ভাষা মারাইতো। তো তিনি যেহেতু চলিত ভাষাকে প্রচলন করেছেন, তিনি এই প্রবন্ধটাও চলিত ভাষায় লেখা। বুঝতে পেরেছ? বিষয়বস্তুটা কি?
বিষয়বস্তু হচ্ছে এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। মানে সাহিত্য চর্চা জিনিসটা কি, কেন করা দরকার, কেন যে আমাদের সবাইকেই এটা করা দরকার, এটা আপনাকে কঠিন মনে করি, করতে চাই না, বলা করে উপন্যাস লেখা কি আমার কাজ, নাটক লেখা কি আমার কাজ, গল্প আমি লেখা কি করব। কিন্তু লেখক বলতে চাচ্ছে না ভাইয়া, কেন তোমার কাজ হবে না, তুমি লেখো, তুমি খেলো না, তুমি খেলার সময় তো যুক্তি দাও না, তুমি তো ঘুরতে যাওয়ার সময় এত কথা বলো না, সুতরাং এগুলো করে তুমি নিজের একটা আনন্দ নাও। তোমাকে লেখক হইতে হবে এই জন্যই লিখতে হবে এমন কিছু না, তুমি যা পারো যেমন পারো নিজে নিজে কিছু না কিছু চর্চা করো। এই গদ্যের হচ্ছে এটা উদ্দেশ্য। এই গদ্য পড়ার পরে তোমাদের যারা টুকটাক হালকা লেখা কিছু কিছু লেখালেখি করো বা লিখতে চাও বা নিজেকে একটু বিকশিত করতে পারো, তাহলে এই লেখা সার্থক। যেমন বই পড়া প্রবন্ধ পড়ে যদি কেউ আসলেই একাডেমিক বইয়ের বাইরে বই পড়ার মধ্যে উদ্যোগী হয়ে থাকো, তাহলে লেখা সার্থক। কিন্তু এটা তো আমাদের কখনোই হয় না। সেই বই পড়া প্রবন্ধটা পড়েও আমরা মুখস্থ করা শুরু করছি, বইয়ের পড়া কোন লাইন কত লাইন কি বলেছে, কেন বলেছে, কতবার এই শব্দটি রয়েছে। আসলে লেখকদের উদ্দেশ্যে বৃথা যায়। তো শিখন ফল আর বলার কিছু নাই, মূলত সবাই যাতে সাহিত্যমুখী হয়, সাহিত্যটাকে বুঝতে পারে, শিখতে পারে এবং নিছক আনন্দ নিতে পারে, এটাই হচ্ছে এই প্রবন্ধের মূল উদ্দেশ্য বা শিখন ফল। এ পাঠ পরিচিতিটা তাহলে পড়ে ফেলি, তাহলে আমরা পুরো প্রবন্ধে বুঝতে পারবো। আমি লাইন বাই লাইনই পড়াচ্ছি। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় ফুটে ওঠে। অর্থাৎ সাহিত্যটাকে আমরা যেভাবে দেখি, লেখক একটু ভিন্ন আঙ্গিকে দেখিয়েছে, যাতে আমাদের কাছে জিনিসটা যাতে সুস্পষ্ট ফুটে উঠতে পারে। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে। লেখাটা আরও বড় ছিল, কিন্তু আমাদের এই প্রবন্ধের মধ্যে এত বড় স্টোরি নিতে পারবে না, এই জন্য কিছু কাটসাট করে করে কমায় টমায় দিয়ে এই প্রমাণ দেওয়া হয়েছে। তখন মনে হয় একটু কমায় দিলে মনে হয় ভালো হইতো। তো যাই হোক, প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। তাহলে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা নয়। তার মানে হচ্ছে নিজে আনন্দ পাওয়া, অন্যকে আনন্দ দেওয়ার জন্য তোমার সাহিত্য লেখা দরকার নেই। তুমি সাহিত্য লিখে চিন্তা করতেছো কী ব্যাপার, সাহিত্য লিখলাম, এখান থেকে কারো মন ভরতেছে না, সবাই তো সমালোচনা করতেছে, আর সাহিত্য রচনা করবো না। লেখক বলে না, সাহিত্য রচনা তোমার আরেকজনের উদ্দেশ্যে লেখা দরকার নেই ভাই, তুমি লেখো তোমার মনে আনন্দের জন্য। আরেকজন আনন্দ পাইলো কি পাইলো না, সেই পয়লা তোমার গালি দিল দেখগা, কিন্তু তার জন্য লেখো নাই, দেখ সে যা বলা বলুক, তুমি তোমার জন্য লিখেছো, তোমার জন্য লেখো, এটাই বলতে চাচ্ছে। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। অর্থাৎ সাহিত্যের ধর্ম হচ্ছে যে লিখবে তাকে আনন্দ দেওয়া, সমাজকে দেওয়া না। যদি এটা করতে যাও, এই উদ্দেশ্যে লিখতে যাও, তাহলে সাহিত্যটা তার নিজের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও না। অনেকে বলে সাহিত্য লেখা আমি কি করতে পারবো, সমাজকে পরিবর্তন করতে চাই, সবাইকে শিক্ষা দিতে চাই, আমি যেটা জানি সবাইকে জানাইতে চাই। লেখক বলে না, এটা তোমার উদ্দেশ্য, এটা তোমার দরকার নেই, তোমাকে কেউ জ্ঞান দেওয়ার দরকার নেই, সাহিত্য কেউ জ্ঞান দিতে আসে নাই। তুমি এমনি লেখো, তোমার মনের আনন্দ লেখো, কেউ এমনি জ্ঞান পাবে, গিয়ে বেশি আনন্দ পাবে, তো তোমার দেওয়া দরকার নেই, বাধ্য নয়। কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছা এবং বাধ্য হয়ে, কারণ শিক্ষা তো মানুষ জোর করে পড়ে, আনন্দ ছাড়া পড়ে, পরীক্ষা আসবে এই জন্য পড়ে। কিন্তু সাহিত্য তো পরীক্ষার জন্য পড়ে, সাহিত্য মনের আনন্দের জন্য পড়ে। পক্ষান্তরে সাহিত্য রসাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে, এটা নিজের ইচ্ছায়, কোনো স্যারের মায়ের ভয়ে না, পরীক্ষা নাম্বার কম পাওয়ার ভয়ে না। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয়ে জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলা। এই জন্য লেখক এই জন্য বলছে যে কত কি যে তোমাদের বুঝাবো, বুঝতে পারতেছি না, একটা কাজ করি, সাহিত্যকে তোমরা খেলাধুলা দিয়ে বুঝাই। কারণ খেলাধুলা খেলতে গেলে তোমরা কোনো রকম যুক্তি খুঁজো না, কোনো বলো না কে দেখলো, কে হাততালি দিল, আমি কত বড় খেলোয়াড় হব, খেলে আমার কি লাভ, খেলে আমি কি টাকা পাবো। একদম তুমি নিরেট আনন্দর জন্য খেলো, বাস সাহিত্যটাকে তুমি সেইভাবে করেই নাও। এত যুক্তি খুঁজতে যাও না, এত কিছু বলতে চাও না। সাহিত্য কেন তুমি লেখো না ভাইয়া, আমি সাহিত্য স্যার লেখা পারি না। তুমি কেন লেখো না স্যার, লেখা কি হবে, কে আমার টাকা দিবে। তুমি কেন লেখো না স্যার, কেউ যদি হাততালি না দেয়, কেউ যদি প্রশংসাই না করে, তাহলে আমি লেখা কি করব। তুমি কেন লেখো না, বলে যে আমি লিখি না হচ্ছে আমি কি বলে পারি না। কিন্তু সবগুলো যুক্তির মধ্যে একটা যদি যদি হয় যে তুমি কেন খেলাধুলা করো, তখন তুমি বলো না খেলে টাকা পাবো, সেটা তুমি খুঁজো না। তুমি তো বলো না আমি খেলা পারি না, তুমি তো বলো না আমি খেলার নিয়ম জানি না। তুমি আনন্দের জন্য নিয়মটা জেনে হইলেও খেলো, তুমি আনন্দের জন্য টাকা না থাকলেও খেলো। তো লেখক এরকম কিছুই বলেছে, এটাকে খেলাধুলার সাথে তুলনা করো, করে একটু সাহিত্যটাকে খেলতে খেলতে তুমি কিছু না কিছু লেখো। হতে পারে একটা বড় কোনো উপন্যাস হয়ে যাবে, তুমি বিখ্যাত কেউ হয়ে যেতে পারো, কিন্তু শুরুটা করো। তাহলে সাহিত্য তাই, খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্য তেমনই, একমাত্র আনন্দ দান করা।
তার মানে পাঠ পরিচিতি পড়ে আমরা কিছুটা ধারণা করতে পারতেছি সাহিত্য খেলার মধ্যে কি কথাটা আছে। তো একটু যদি ভিডিও দেখো তোমাদের উপকারী হবে, কারণ এর থেকে চমৎকার করে, কারণ আমি একটা প্রতিটা গদ্য পদ্য পড়ানোর সাথে আমি একটা সূত্র বলি যে একদম বেসিক কথাটা কি, একদম মূল পয়েন্টটা কি, ওইটা ধরতে পারলে বাকিটা সহজ হয়ে যায়। এটা আসলেই অনেক কঠিন, বাক্য টাক্যগুলো কী থেকে কী বুঝাইছে জটিল। তো আমি এটা পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। এটার পাসওয়ার্ডটা হচ্ছে সাহিত্য হইতেছে খেলা, অর্থাৎ এর নামটা হচ্ছে এটার পাসওয়ার্ড। তুমি যেইখানে লাইনটা বুঝবা না সেখানে বুঝবা লেখক এই লাইনটা লেখছে এটা বোঝানোর জন্য যে ভাই সাহিত্য হইতেছে একটা খেলা। খেলার সময় যেমন তুমি এত যুক্তি খোঁজো না, এত কথা বলো না, এত প্রশ্ন করো না, সাহিত্য রচনার ক্ষেত্রে, সাহিত্য চর্চার ক্ষেত্রে, অর্থাৎ তুমি মানে এটা আসলে কেন লিখছে দেখো, আমরা আমরা এরকম মাথায় আমাদের ধারণা আছে সাহিত্য উপন্যাস নাটক তো লিখবে কারা, বড় বড় লেখকরা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল্লাহ লেখকরা, আমি তো লেখক না, আমি এগুলো কেন করব, আমরা পাবলিক, আমরা শিক্ষা পড়াশোনা করব, আমরা এগুলো করে কি করব। লেখক বলতে যাচ্ছে না, বাঙালি, প্রতিটা মানুষের সাহিত্য চর্চা করা উচিত। এই যে কেন উচিত, কিভাবে উচিত, কী লাভ, সে কেন এত যুক্তি খুঁজবে না, এইটাই হচ্ছে সাহিত্য খেলার মধ্যে দেওয়া হয়েছে। তো সাহিত্য খেলা কে লিখেছেন, কার লেখা, প্রমোদ চৌধুরী। শুরু করি আমরা। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা, যিনি নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত পায় দেব দানব কেটে বার করেছেন। তোমরা এটা পড়ার আগে আমার যেই ইয়াটা আছে, সারসংক্ষেপটা আছে, সেটা একটু পড়ে নিবা, এতে তোমাদের উপকার হবে, কারণ তখন প্রবন্ধটা পড়তে একটু ইজি থাকবে। সেটা হচ্ছে এইখানে দেখো, মূল ধারণা মানে সাহিত্য হলো খেলা। এই সাহিত্য যে খেলা, এটা বোঝানোর জন্য লেখক 6টা যুক্তি দিয়েছে। যেমন প্রথম যুক্তি হচ্ছে দেখো, শিল্পের স্বতঃস্ফূর্ত স্বাধীন প্রকার হিসাবে। আমরা যত শিল্পী দেখি, বড় পৃথিবীতে বড় বড় শিল্পী যারা আছে, তারা এত বড় শিল্পী হয়ে গেছে, কেউ রন্ধন শিল্পী, কেউ হচ্ছে চিত্রশিল্পী, কেউ হচ্ছে গানের শিল্পী, কেউ হচ্ছে এই কি লেখালেখির শিল্পী। এত যে শিল্পী আছে, শিল্পী তো আজকে তিনি হট করে তো হয়ে যান নাই, তার তোমার গান এত ভালো লাগে, তার ছবি তোমার আঁকা তো ভালো লাগে, সে তুমি হঠাৎ করে এটা হয়ে যান নাই। তিনি হতে গিয়েছে, তিনি যে কাজটা করছেন সেটা তিনি খেলা মনে করেছেন। ছবি আঁকা তার কাছে খেলা, এটা তার মনে আনন্দ করতেও তার কাছে তিনি বিখ্যাত হয়ে গেছেন। তো লেখক বলছে এই জন্য যে তোমাকে আগেই বিখ্যাত হওয়ার দরকার নেই, তুমি এটা আনন্দ নিয়ে শুরু করো, বিখ্যাত হয়ে যাবা। এবং বলছে ভেদাভেদ গণতান্ত্রিক ক্ষেত্র হিসেবে খেলার মধ্যে যেরকম তোমার যেরকম আমরা কি করি, আমরা লেখালেখি সাহিত্য রচনা করি না, কারণ কি, ভাই আমি তো গরিব মানুষ, বা আমি তো বড় সাহিত্যিক না, আমি তো এত বড় মেধাবী না, আমি লেখালেখি কী করি, আমার তো রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার যোগ্যতাই নেই। লেখক বলছে কেন, খেলার ক্ষেত্রে তুমি তো এটা বলো না, যখন খেলাধুলা করো তখন তো বলো না আমি তো গরিব, আমি কিন্তু ব্যাটিং করতে পারবো না, আমি তো বোলিং করতে পারবো না, আমি তো গরিব, আমাকে কেউ কিন্তু কি করবা না, ফুটবলে পাস আমাকে দিও না, এরকম কেউ বলে? কারণ খেলাধুলার মধ্যে কে ধনী, কে গরিব, কার বাপের কত টাকা আছে, এগুলো দেখা হয় না। ফুটবল লাথি দেওয়ার সময় কিরকম বলে, ওর বাপের টাকা আছে, ওর করা পাস বেশি দে, এরকম কেউ কিছু বলে? মানে খেলা যেমন অগণতান্ত্রিক এবং ভেদাভেদহীন, লেখক এই জন্য বলছে সাহিত্যটা ভাইয়া এমনই, সাহিত্যটা ভাইয়া এরকম খেলার মতন। সুতরাং সাহিত্য রচনা করতে এসে তুমি এত কিছু খুঁজো না যে তুমি, আমি তো বিখ্যাত না, আমি তো বড় কেউ না। এর বলতেছে উদ্দেশ্য নির্মূল আনন্দের উৎস হিসাবে। সেটা কি, যে আচ্ছা সাহিত্য রচনা করব, রচনা করে কি হবে, কেউ তো কেউ কাজ আনন্দ দিতে না পারলাম, আমার লেখা পড়ে যদি কেউ মনে খুশি না হইলো, অন্যদের লেখা কত ভালো লাগে, আমারই ভালো লাগে, কিন্তু আমার নিজের লেখা আমার নিজেরই ভালো লাগে না। লেখ বলছে তুমি যখন খেলো তখন তোমার খেলা তোমার যদি ভালো না লাগে, তুমি খেলা বন্ধ করে দাও। তুমি কি এটা খেলো আরেকজনের আনন্দের জন্য? আরে তুমি তো খেলো তোমার নিজের আনন্দের জন্য। তাই লেখালেখি বা সাহিত্যটাকে তুমি তাই মনে করো, যেটা আমি নির্মল আনন্দের জন্য করব। কে খুশি হইলো না খুশি হইলো, আমার কি হইলো না হইলো, এটা দেখার দরকার নেই, তুমি নিজের আনন্দের জন্য করো। তারও বলা হয়েছে উপরি পাওয়ার লোভ থেকে মুক্তি হিসাবে। এটা আবার কি, এটা হচ্ছে আমরা মনে করো কোনো একটা কাজ করি, একটু টাকা পয়সা পাবো, একটু সেলিব্রিটি হবো কিনা, বিক্রি করা যাবে, খেলতে খেলতে আমরা অনেক কিছু চিন্তা করি না যে আমার ওই কাজটা দেখছো টাকা পয়সা লাভ হবে। লেখক বলে ঠিক আছে, খেলারে আমি খেলা বলছি, সাহিত্যকে খেলা বলছি, এই জন্য জুয়া খেলা বলি নাই। কারণ যেই খেলায় তুমি এক্সট্রা কিছু পাইতে চাও সেটা খেলা থাকে না, সেটা জুয়া খেলা হয়ে যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে পুরো প্রবন্ধটাকে লেখক খেলা শব্দর যত রকম খেলা অর্থ হতে পারে প্রতিটা পয়েন্টে তিনি ব্লেন্ডার করে ওই সাহিত্যের সাথে মিলাই দিছে, যে এমনি বললো খেলা, সেমনি বললো খেলা, যত রকম খেলা বলো সব খেলা বলতে সাহিত্যের খেলা। তো এই জন্য এটা জুয়া খেলা না। তো সাহিত্য রচনা করে তুমি চেষ্টা করবো আমার কিছু ধান্দাবাতি হবে, কিছু টাকা পয়সা হবে না, এই উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে আইসো না। তারপরে বলছে ঈশ্বরের সৃষ্টির মতো লীলা খেলা। এই দেখো আমার না, এই কি খোদা, কি তোমার লীলা খেলা, ওই ওই খেলাটাও নিয়ে আসছে।
বলছে দেখো, স্রষ্টা আমাদের এই এত বড় পৃথিবী বানাইছে, এত কিছু করছে, অথচ এটা তার কাছে খেলা, এটা তার লীলা খেলা। তাহলে স্রষ্টার কাজগুলো তো আমরা খেলা বলতেছি, লীলা খেলা বলতেছি, তাহলে কেন তোমাকে এইরকম এত চিন্তা করতে হবে কোনটা খেলা কোনটা খেলা না, বা হচ্ছে না আমি এটাতে কি পাবো না পাবো, কি হবে না হবে। তো স্রষ্টা খেলতে খেলতে এত বড় মহাবিশ্ব বানায় ফেলছে, তা তোমার এত ভয় কিসের, তোমার এত টেনশন কিসের? ভাই তুমিও খেলতে খেলতে দেখা শুরু করো না, দেখো না একদিন বড় কোনো নাটক হয়ে যাবে, বড় কোনো উপন্যাস হয়ে যাবে, বিখ্যাত কোনো কবিতা হয়ে যাবে, লেখো। এরপর বলছে সর্বশেষ, শিক্ষা বা মনোরঞ্জনের মতো উপযোগী নির্ভর নয় বলে, এটা একটা কথা। তাহলে বলতেছে সে খেলা কি শিক্ষা বা মনোরঞ্জনের মতন, এর মানে হইতেছে এই কি বলে এটাকে, তাহলে সাহিত্য কেন রচনা করবো? আমি অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, অন্যকে খুশি করার জন্য। লেখক বলে না, এটা তোমার কাজ না, এটা ওই স্কুলের একাডেমিক যে পড়া সেটার কাজ, সেটা মানুষকে জোর করে শিখায়। সাহিত্য তো তোমাকে কাউকে জোর করে শিখাইতে বলে না, সাহিত্য নিবে আনন্দ নিয়ে, যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা সে আনন্দ পাবে। তাহলে এটা আনন্দের জন্য খেলা বা আনন্দের জন্য লেখা। তো আমরা নিশ্চয়ই এটুক বুঝতে পেরেছি সাহিত্যের উদ্দেশ্য কি, কেন নয়, উদাহরণ সব কিছু আমরা তাহলে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা একদম লাইন বাই লাইন পড়ব। ঠিক আছে, হ্যাঁ, তো দেখতে পাচ্ছি কি লেখা, সাহিত্যে খেলা, প্রমোদ চৌধুরী। জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা যে নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিত পায় দেব দানব কেটে বার করেছেন, তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুলের টিপে মাটির পুতুল তৈয়ার করে থাকেন। এই পুরো কথার মানে একটাই, দেখো বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা, রোদা হচ্ছে একজন ফ্রান্সের একজন বিখ্যাত ভাস্কর। ভাস্কর কি জিনিস? ওই যারা বিভিন্ন রকম মূর্তি, তারপর হচ্ছে স্ট্রাকচার, দেখো না বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ভাষা সহিত অনেক এরকম মূর্তি টুর্তির মধ্যে বানানো থাকে না ভাস্কর, তো ভাস্কররা এগুলো বানায়। বলছে জগৎ বিখ্যাত বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা যে নিতান্ত জড়প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবদানব কেটে বের করেন। তিনি বিভিন্ন জড় পদার্থ প্রস্তুত থেকে, মানে পাথর একটা জড় পদার্থ না, কিন্তু তাকে সুন্দর করে খোটায় খোটায় কেটে 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 এমন একটা জিনিস বের করেন, দেখতে মনে হয় কতটা জীবন্ত। তাহলে জড় থেকে তিনি জীবন্ত জিনিস বানান, এটা বলছে জীবন্ত প্রায় দেবদানব কেটে বের করেন। তিনিও শুনতে পাই যখন তখন হাতে কাদা নিয়ে আঙ্গুল টিপে মাটির পুতুল তৈরি করেন, যখন তখন তার মন চাইছে হঠাৎ করে একটু মাটি নাটি বাটি করতে করতে কিছু একটা বানায় ফেলে। তো এটাই বলতেছে যে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। আজকে আমরা রোদাকে চিনি, এত বড় বিখ্যাত ভাস্কর, এত বড় শিল্পী হয়ে গেছে, অথচ খেলতে খেলতে, তার মানে তিনি কাজটাকে খেলা হিসাবে নিয়েছিলেন। তাই লেখকও তাই বলতেছে, আমাদের প্রথমে তো বিখ্যাত হওয়ার দরকার নেই, আমরা এই সাহিত্যটাকে খেলা মনে করি, এরকম খেলতে খেলতে তো হতে পারে একটা বড় কিছু চলে আসবে। তো এই যে রোদা যেরকম, তিনি এত বড় বড় বিখ্যাত টাকা কামান, পয়সা পান, পৃথিবীতে ঘেরা হয়ে গেছেন, খ্যাতিবান হয়ে গেছেন, বিখ্যাত হয়ে গেছেন, অথচ খেলতে খেলতে। এইটাই হলো কথা। শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পী মাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। পৃথিবীর যে শিল্পী আছে না কেন, সে তার শিল্পটাকে এরকম খেলার মতন মনে করেন, তিনি এটা খেলতে খেলতে এরকমটা হয়ে গেছে। যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। মানে যিনি গড়তে পারেন, দেখো বলো না যে পারে ও পারে, যে পারে না সে পারেই না। যে পারে সে মাটি ধরাটা মাটি দিয়ে, যে পারে সে সুন্দর করে শিবের মূর্তি বানাইছে, আবার সে পাইলে বাদরের মূর্তিও বানাইতে পারে। আর যে পারে না ও বান্দরটা কি বানাবে, শিবেরটাও পারে না। এরকম একটা কথা, যে যিনি গড়তে জানেন তিনি শিবও গড়তে পারেন, বাদরও গড়তে পারেন। আমাদের সঙ্গে বড় বড় শিল্পের তফাৎ এইটুকু যে তাদের হাতে এক করতে আর হয় না। এখানে আর হয় না বলতে উত্তরটা হবে আরেক হয় না। ঠিক আছে, লেখকের একটু সমস্যা হয়ে গেছিলো বা টাইপে কোনো একটা ভুল হয়ে গেছিলো, কিন্তু বলছে আরেক হয় না, এটা মনে রাখো। তাই বলতেছে
যে বড় বড় শিল্পীদের সাথে আমাদের তফাৎ এইটুকুই, বড় বড় শিল্পীরা যা করতে চান সেটাই পারে, তুমি ভাই পারো না। তুমি ভাই যেটা সব শিল্পীরা তারা একটা সুন্দর উপন্যাস লিখতে চান সে পারে, তুমি ভাই লিখতে গেলে পারো না। তাই লেখক ওই কথাটাই বলতেছে যে বড় শিল্পীরা তফাৎ, তাদের সাথে আমার তফাৎ এইটুকুই, অথচ কিন্তু খেলার দিক থেকে আমাদের কোনো তফাৎ নেই, আমরা সবাই খেলতে জানি। তো এইটুকুই। সম্ভবত এই কারণে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নাই। এই জন্য কলা রাজ্যের মহাপুরুষদের, এই জন্য সেই শিল্পের সেই বিখ্যাত ব্যক্তি সে যা করতে পারে তার যে অধিকার আছে আমাদের নাই। দেখো একজন কবিকে আমরা বিখ্যাত কবি মেনে নিছি, এখন তিনি ফালতু কিছু লিখলো আমরা মানি ওয়াও কি দারুণ লিখেছে। আবার তুমি ভালো কিছু লেখছো দেখে বন্ধুরা টিটকারি করবে, কি লেখছো বুঝি না তো। আসলে তার মানে খেয়াল করে দেখো যে ও কোনোটাই বুঝে না, তাকে জানে বিখ্যাত, এই জন্য যা লিখেছে সেটাকে মেনে নিছে। তুমি কম জানো বলে তোমারটা সে মেনে নিতে পারলো না। এটাই বলতেছে কলা রাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করবার অধিকার আছে, কিন্তু ইতর শিল্পীদের, অর্থাৎ ইতর বলতে এখানে নিম্ন পদস্থ একটু নিচু শিল্পী বা নতুন নতুন শিল্পী বা তত বিখ্যাত নয় এমন শিল্পীদের সেই অধিকার নেই। মানুষ তাদের খালি ভুল ধরে। বলছে স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। আচ্ছা, এটা একটু মনোযোগ দিবা, একটা ভালো জিনিস বুঝাই দিব। দেখো চিন্তা করো, ঘটনাটা এরকম, উপর থেকে এটা হচ্ছে আকাশ বা এটা কি বলছে এই যে কি দেবতার মাঝে ভূতলে অবতীর্ণ, আচ্ছা আকাশই ধরলাম। আকাশ, আকাশ থেকে কি আসে মর্ত, মর্ত মানে হচ্ছে পৃথিবী, মর্ত থেকে একদম মর্তের ভিতর পৃথিবীর ভিতরে আসছে রসাতল। বলছে দেখো যখন দেবতারা আকাশ থেকে মর্তে নেমে আসেন মানুষ বলে বাহ বাহ ওয়াও ওয়াও দারুণ, তারা কত মহৎ যে তারা দেবতা হয়েও পৃথিবীতে এসেছেন মানুষের সেবা করার জন্য। কিন্তু কোনো মানুষ যদি কিছু একটা অকাজ করে, অঘটন ঘটে, কিছু একটা সর্বনাশ করে, তুই তো একদম রসাতলায় গেছিস। তাহলে মানে দেখো রসাতল হচ্ছে মর্ত থেকে মাটির ভিতরে যাওয়া। লেখক একটু ফান করে মজা করে একটা তুলনা দেখাইছে। দেখো এই আকাশ থেকেও যে মর্ত সেটা উপর থেকে নিচে যাওয়া, এই মর্ত থেকে রসাতলে যে এটাও তো উপর থেকে নিচে যাওয়া, কিন্তু এই নিচে যাওয়াটাকে আমরা নিন্দনীয় বলতেছি, এই নিচে যাওয়াটাকে আমরা কি বলতেছি প্রশংসনীয় বলতেছি। কেন? তারা দেবতা বইলা। তো লেখক ওই মজাটাই করছে যে স্বর্গ হতে দেবতারা মর্তে, এখানে আকাশ থেকে আমি স্বর্গ লিখলাম, এই যে স্বর্গ থেকে দেবতারা মধ্যে মধ্যে ভূতল অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কেউ আপত্তি করে না, না ঠিক আছে না নামছো নামো। কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলা গমনটা বিশেষ নিন্দনীয়, কিন্তু এরা যদি নিচের দিকে আসে এটা খুব খারাপ বলতেছে। অথচ এই কথা অস্বীকার করবার জো নেই যে যখন এই জগতে 10টা দিক আছে তখন সব দিকে যাতায়াত করা পবিত্র মানুষের পক্ষে স্বাভাবিক। আচ্ছা এটাও বুঝাচ্ছে, এটা বুঝতে পারছো কিনা একটু ভালো করে দেখো। অর্থাৎ লেখক বলতে যাচ্ছে সবই তো নিচেই নামা, তার মানে হচ্ছে দেখো বড় বড় লেখক যারা, তারা যা কিছু করবে তাদের জন্য 7 খুন মাফ। তারা তোমার মতো ছোট ছোট কবিতা ছড়া লিখলেও, এত বড় লেখক সে বাচ্চাদের জন্য একটা ছড়া লিখছে, কেউ কিছু বলে না, না ভালো, তারা যা করবে সবই লেখা। কিন্তু তুমি একটা বড় কিছু বড়দের মতো কোনো একটা গল্প লিখতে গিয়েছো, নাটক লিখতে গিয়েছো, মানুষ বলবে এই তোরা তো সাহস হয়ে কেন তুই এগুলো লেখস। তো এই যে লেখক বললো যে এইটা কি কোনো কাহিনী, এটা কোনো হইলো, এটা কি করা উচিত? বড় দেবতা বলে সে বড় দেখে সে নিচে নামলে দোষ নাই, আর আমি একটু উপর দিকে উঠতে চাইলে কিংবা একটু নিচের দিকে যেতে চাইলে তখন কেন ভাই এত দোষ ধরো? এইবার বলতেছে দেখেন এই যে এখান থেকে, অথচ এই কথা অস্বীকার জো নেই, মানে হচ্ছে দেখেন পৃথিবীতে তো 10টা দিক আছে, দিক মোট কয়টি জানো কিনা? দিক কিন্তু মোট 10টা। বলছে পৃথিবীতে যেহেতু 10টা দিক আছে, আরে মানুষ তো 10 দিকে যেতে মন চাবে, তাহলে যাক না, যার যেখানে যেতে মন চায়। এটাই বলছে যে গতাৎকার প্রবৃত্তির মানুষের পক্ষে স্বাভাবিক, মন উঁচুতে উঠতে চায়, নিচুতেও নামতে চায়। মন মনে চায় আমি বড় বড় মানুষদের মতন করে বড় কিছু করে ফেলি, আবার নিচুতেও নামতে চায়, ইস নিচু মানুষ যারা দ্বারা যে কাজগুলো করতেছে এইটার থেকে আনন্দ থেকে আমি বঞ্চিত হচ্ছি, আমিও সেই আনন্দটা চাই। তাহলে মানুষ দুই দিকে উঠতে চায় এবং নামতে চায়। বলছে সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বভাবতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায়। তাই বলতেছে সত্য কথা বলতে সাধারণ মানুষের মন কি করতে, যেখানে আছে তার চারপাশে ঘুরতে চায়, মানে ইচ্ছে বড় হইতে মানছে না, ছোট হইতে মানছে না, কথা দিনে আনি দিনে খাই, আমি না ওরকম ভালো আছি, তো আমার এত দরকার নাই, আমার বড় হওয়ার দরকার নাই, ছোট হইতে চাই না। এইটা হচ্ছে স্বাভাবিক মানুষ বা একদম নিজ জাতের মানুষ। কারণ
তোমার মন থাকতে হবে কিনা আমাকে বড় কিছু করতে হবে, বড় হইতেই হবে। তো যাই হোক, এই জন্য লেখক সাধারণ কথা বলতে দিচ্ছে যে উঠতেও চায় না, ডুবতেও চায় না। কিন্তু সাধারণ লোককে কি ধর্ম, কি নীতি, কি কাব্য সকল রাজ্যেই অহরহ ডানায় ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। তাহলে কিন্তু সাধারণ লোকরা আরেক সাধারণ লোককে কোনটা ধর্ম, কোনটা নীতি, কোনটা কবিতা, কোনটা হচ্ছে গল্প, কোনটা উপন্যাস, তারা কোনটাই জানে না। তারা চায় সবটার মধ্যে ভর দিয়ে থাকতে। আমার সবই হইতে হবে। তোমাদের মন চায় না পাইলট হব, কবি হব, রাজনীতিবিদ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আইনজীবী হব, সবই হইতে মনে চায়। তো আমাদের সব জায়গায় ভর দিই, আমরা হইতে তো মনে চাই, মানুষকে পরামর্শ দিই যে ভাই তুমি সবটাই করো। আসলে লেখক এত কথা এত পেঁচাল পারছে, তারা তো আসলে বুঝতো না যেগুলো আমাদের একদিন পড়তে হবে। তো তারা তাদের মতন করে লেখা বড় করার জন্য ইচ্ছা মতন অনেক কিছু বলছে। তো উপরে তখন যা পড়লাম সব কিছু করার মূলের কথা কি সামনে আসবে যে ভাইয়া সাহিত্য হচ্ছে খেলা। সুতরাং এটা এত 10 দিক, 5 দিক, 3 দিক, 2 দিক এত ভাবার দরকার নাই। তুমি সাহিত্য চর্চা শুরু করে দাও, তুমি সাহিত্য চর্চা করতে থাকো। একটু উঁচুতে চাঁদ চললে আমাদের দর্শক এবং শ্রোতামণ্ডলী নয়ন মন আকর্ষণ করতে পারি না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখে না, কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। এই পুরো কথাটার একটাই কথা, সেটা হচ্ছে দেখো তুমি যদি একটু ভালো কিছু না হও, একটু কোনো সমাজে প্রতিষ্ঠিত না হও, একজন কবি কেউ তাকে জানে না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর কবি এখন তারা সবাই চিনে। একজন কবি তার কবিতা বই কেউ কিনে না, কিন্তু একজন শিক্ষক এখন তার বই কিনতেছে, অন্য তার স্টুডেন্টরা কিনতেছে। তার কবিতা লেখে, গল্প লেখে, তার গল্প কেউ পড়ে না, কিন্তু সে একটা গার্মেন্টসের মালিক, তার শ্রমিকরা তার সব গল্প বই কিনে ফেলতেছে। তার মানে হচ্ছে একটু উঁচুতে না উঠলে, একটু বিখ্যাত কেউ না হলে, একটু তাকে কেউ না চিনলে তার মানুষ কেউ কদর করে না। এই যে ওই যে মানে ওসমান হাদির যে বইটা কি বলে, ওই যে কবিতার বই, দেখো এতদিন মানুষ কিনে নেই, মূল্যায়ন করে নেই। এখন তিনি মারা যাওয়ার পর বুঝতে পারেন তিনি দারুণ কবিতা লিখতেন। তো এই তার বইগুলো এখন খুব বেশি সেল হচ্ছে, মানুষ কিনতেছে, জানতেছে, নিতেছে, তাকে শ্রদ্ধা করে, এবং তার কি সে কিনলে তার ফ্যামিলি উপকৃত হয়, এই জন্য তারা কিনতেছে, নিতেছে। এরকম যে একটু উঁচুতে না চলে আমাদের দর্শক মানে সবটা উদাহরণ দিচ্ছে। যেমন দেখো বেদিতে না চললে কেউ উপদেশ মানে না, যে উপদেশ যে দিবে সে যদি তোমার সমান তলালে থাকে তাই তুমি তাকে গ্রহ্য করো না, পাত্তাই দাও না। কিন্তু রুচিতে উঠলে না, সে ভালো কিছু বলছে। তারপর হচ্ছে যে রঙ্গমঞ্চে মানে নাটক, একটু উপর থেকে নাটক না করলে মানুষকে দাম দেয় না। তারপর হচ্ছে কেউ কাঠের উপরে না দাঁড়ালে কি করে না, তার বক্তৃতা কেউ শোনে না। তাহলে এই বিষয়গুলোই কথা বলা যায়। সুতরাং জনসাধারণের চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্যা 24 ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই, এখন কিন্তু পারি না। টঙ্গে জিনিসটা কি? টঙ্গে হচ্ছে আগের দিনে একটু গাছের উপরে একটু ঘরের মতন বানাইতো, একটু মানুষ উঁচুতে, এটা অনেক কারণ, ওখানে বসে বসে অনেক দূরের জিনিসপত্র দেখা টাকা যায়, আবার সবাই তাকে দেখতে পারে, দুইটাই। তো বলতেছে যে আমরা এরকম, আমাদের লোভ এরকম, আমরা খালি বিখ্যাত হইতে চাই, আমরা ভাইরাল হইতে চাই, আমরা চাই আমরা সবার টঙ্গে থাকবো, সারাদিন মানুষ আমার আলোচনা করবো, আমি টপে থাকবো। তো এই কথাটাই বলা হয়েছে যে থাকবার লোভে আমরা অগত্যা 24 ঘন্টা টঙ্গে চড়ে থাকতে চাই, কিন্তু পারি নে। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টাটাই মহাপতনের কারণ। ভাই তোমার যে এইখানে আয়ত্তে নাই, তুমি যে তার বাইরে চড়তে চাও, তাহলে তোমার যখন পতন হবে, শুধু পতন না, মহাপতন হবে। আওয়ামী লীগ পড়ে গেছে, কেবিনে পড়ছে, অনেক উঁচুতে উঠছিল, তো পড়ছে, অনেক শব্দ হয়েছে। তুমি মনে করো 10 তলা বিল্ডিং থেকে পড়তেছো, তুমি 1 তলা থেকে পড়ে গেলা, একটু শব্দ হবে, ধুম। তুমি যদি 10 তলাতে পড়ো হবে কি ধুম। 20 তলাতে পড়লে আরো পতন। অর্থাৎ যত উপরে উঠবা, তাহলে ভাই তোমার এত সাহিত্য রচনা করে এত পড়তে বলছে কে, তাই তো পতন জড়ো হবে। তা তুমি সাহিত্য রচনা করতে যাও, লেখালেখি শুরু করবা, এত ভেবে চিন্তা না যে আমি লিখবো, বিখ্যাত হয়ে যাব, আমার সেলফি তুলবে, বই বিক্রি হবে, সেল হবে, টাকা টাকা, এত চিন্তা করে তোমার লেখার দরকার নেই। তুমি ভাইয়া ওই সাহিত্য একটা খেলা, খেলতে খেলতে লিখতে থাকো। এটাই বলছে যে 24 ঘন্টা টঙ্গে থাকতে চাই কিন্তু পারি নে। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বই, হ্যাঁ বলছে এটা। এসব কথা বলবার অর্থ এই যে কষ্ট করে হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। অর্থাৎ তাহলে ঠিক আছে, তুমি কি করবা বুঝতে পারতেছো না, তুমি খুব কনফিউশনের মধ্যে আছো, কি বলতেছি বুঝতেছো না, তাই তুমি একটা কাজ করো, তুমি মহাজনদের পথ অনুসরণ করো। মহাজন কারা? যারা বিখ্যাত হয়েছে। তারা কেমনে বিখ্যাত হয়েছে? তারা এরকমই, একদম সিম্পল সাধারণ চিন্তা থেকে তারা সাহিত্য রচনা শুরু করেছিল। মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুর সাথে বাজি লেগে লেখা শুরু করছিল। কাজী নজরুল লেটার দলে গান গাইতে গাইতে, কিংবা হচ্ছে বন্ধু পত্রিকা লেখে, তার প্রতি একটা লেখা দেওয়া দরকার, সেই জন্য লিখছিল। এরকম কেউ কোনো একটা কারণে লিখতে গিয়ে তারপর তারা কি বলে, শরৎচন্দ্র
তিনি ওই সন্ন্যাসী জীবন থেকে আইসা কি করবেন, কাজ পায় না, ঠিক আছে একটা কিছু লেখালেখি লিখে দিই পত্রিকার মধ্যে, একটা গল্প মাথায় আসছে লিখে ফেলি, দেখি পত্রিকা দিয়ে কি হয়, বাস বিখ্যাত হয়ে গেছেন। তো এরকম যে মহাজাতে পদ অনুসরণ করে কর্তব্য, কিন্তু ডাইনে পায়ে ছোট খুরলু গুবজিতে খেলার ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে, সে অধিকার আমরা কেন বঞ্চিত হব? এর মানেটা বুঝো। দেখো যারা লেখালেখি করে তারা তো লিখে অনেক আনন্দ পায়, এই উপন্যাস লিখলে কি মজা সেটা তারা পায়, নাটক লেখার মজা পায়, সরল লেখার মজা পায়, কবিতা লেখার মজা পায়, তারা তো সব শাখা তারা বিচরণ করে, সব শাখা তারা মজা পায়। বলতেছে ভাইয়া তুমি বা আমরা একটা গলিতেই ডানে ঢুকলাম, ওই হয়তো তুমি কবিতা লেখো অথবা উপন্যাস লেখো অথবা প্রবন্ধ লেখো, কিছু একটা তো করো, তাহলে তুমি কেন এই যে তারা লেখে যে আনন্দটা পায় তুমি এই আনন্দ থেকে কেন বঞ্চিত হবা? তুমি না তো একটা শাখায় লেখো, তারা হয়তো সব শাখা ঘুরে, সব গলিতে ঘুরে ঘুরে, সব রাস্তাতে হেঁটে হেঁটে অনেক মজা পায়, তুমি তো এক রাস্তা দিয়ে হাঁটো। এই যে অধিকার, মানে তারা যে আনন্দ পায় সেই অধিকার থেকে তুমি না কেন নিজের বঞ্চিত করবা? অধিকার থেকে তুমিও আনন্দিত হও। এটাই বলা হচ্ছে, কিন্তু ডাইনে বায়ে ছোট গলি গুপচুতে খেলার ছলে প্রবেশ করার যে অধিকার তাদের আছে, সেই অধিকার আমরা কেন বঞ্চিত হব? বলছে গান করতে গেলেই যে সুর তারায় চড়িয়ে রাখতে হবে, কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো নিয়ম থাকা উচিত না। একটা গান গাবো, আমার এখন সুর একদম অনেক দম থাকতে হবে, অনেকে টানে সারে, আমার এত দম না থাকলে গান গাইতে পারবো না। কেন? গান গাইতে গেলে তোমাকে একদম বিখ্যাতরা যেভাবে গায় সেভাবেই গাইতে হবে কেন? তো ওই কথাটাই বলতেছে যে গান গাইতে হইলে আমাকে সুরের তারা চড়ে রাখতে হবে, লেখালেখি করতে পারলে আমাকে অনেক লেখার ধৈর্য থাকতে হবে, অনেক শব্দ তথ্য বাক্য জ্ঞান, অনেক জ্ঞানী হইতে হবে, এত কিছু দরকার নেই। খেলার সময় তো তুমি এত কিছু বলো না, আমি তো ছক্কা মারার প্র্যাকটিস নাই, আমার তো এরকম স্কুপ মারার কি বলে অনুশীলন নাই, আমি কেন খেলবো, তুমি তো সেটা বলো না। খেলার সময় তো খেলতে মন চায় খেললাম, খেলতে খেলতে তুমি হয়তো অনেক কিছু শিখে ফেলছো। তো এই জায়গায়ও সেই ইঙ্গিতটাই দিল। এরপর আমরা দেখি বলতেছে শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও ছোট বড় সকলেরই সমান আছে। এমন কে কথা বললেও অতিথ্য হয় না যে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নাই। যে দাগ দিয়ে দিছি, এই লাইনটা গুরুত্বপূর্ণ অনুধাবনে আসবে। কেন এই প্রশ্ন তুমি উত্তর কি দিবা? উত্তর দিবা হচ্ছে এই লাইন দ্বারা লেখক বুঝিয়েছে যে খেলায় একমাত্র যেখানে কোনো কি নাই, ভেদাভেদ নাই। কারণ আমরা ব্রাহ্মণ ধর্মের মধ্যে অনেক পার্থক্য করি, তুমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, তুমি এটা পারবা, তুমি এটা পারবা না, নরক টরক যাবে, সব জায়গায় ভেদাভেদ করি। কিন্তু খেলার ময়দানে কিন্তু কোনো ভেদাভেদ হয় না। কেউ বলে না তুই ব্রাহ্মণ তুই আগে ব্যাটিং করবি, তুই শূদ্র তুই খালি বোলিং করবি, তুই হচ্ছে বৈশ্য তুই খালি ফিল্ডিং করবি, কেউ তো এটা বলে না। তার মানে লেখালেখির ক্ষেত্রেও কে ব্রাহ্মণ, কে অনেক উঁচু, কে অনেক বিখ্যাত, এগুলো ভাবার দরকার নেই। তো এটাই বলছে রাখাল ছেলের সঙ্গে দরিদ্রের ছেলের খেলার যোগ দেবার অধিকার আছে। তারপর আমরা যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতে রাজরাজাদের দলে মিশে যাব। খেলতে খেলতে তুমি একবার শুরুটা করো না, দেখবা একদিন তুমি সেই প্রতিষ্ঠানের বা সেই সাহিত্যের জগতে বড় বড় যে ব্যক্তিত্বরা, তাদের সাথে তুমি একদিন মিশতে পারবা। দেখো কন্টেন্ট ক্রিয়েটরদের কথা চিন্তা করো, বলো কন্টেন্ট ক্রিয়েটর করার ক্ষেত্রে তুমি অনেক কিছু ভাবো, কেমনে করবো, পারি না, এই না সেই না, আমি তো বিখ্যাত না, আমার তো জ্ঞান নাই। অবশ্য তুমি খেলতে খেলতে শুরুটা করো না, একদিন দেখবা যাদেরকে তুমি কল্পনা করতেছো একদিন তুমি তাদের সাথে, তাহলে কি কি হবে? সাহস করে একবার খেলা করতে সাহিত্য জগতে প্রবেশ করো, তা দেখবা নির্মিত সে জগতে রাজনীতির দলে তুমি কি করছো, মিশে গেছো। বলছে কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পরিচিত হবে। অনেক উচ্চ আশা নিয়ে তুমি আসতে দরকার নেই, অনেক উচ্চ আশা, আমি সাহিত্য লেখা পৃথিবীতে বদলাই দিব, এত উচ্চ আশা লেখা তোমার আসার দরকার নেই। কারণ এত উচ্চ আশা রাখলে তুমি লিখবা কেটে ফেলবা, লিখবা ফালাই দিবা, লিখবা যে আমার তো লেখাই হচ্ছে না, আমি কেন লিখবো, এত উচ্চ আশা দিয়ে দরকার নেই। খেলতে আসো, সাহিত্যর জগতে খেলতে আসো, হতে পারে খেলতে গিয়ে তুমি একদিন অনেক বড় খেলোয়াড় হয়ে যাবা, এবং এই জগতে যারা বড় বড় খেলোয়াড় তাদের কাতারও তুমি একদিন চলে আসতে পারবা। বলতেছে লেখকরাও অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন, বাহবা না পেলে মনক্ষুণ্ণ হন। এখন লেখো 4টা কারণ। ঠিক আছে ভাই, তাহলে আমি বড় বিখ্যাত হওয়ার জন্য লিখবো না, তাহলে কেন লিখবো? লিখলে মানুষ আমার প্রশংসা করবে, বললো ওয়াও সে তো খুব ভালো লেখে, দারুণ লেখে। লেখক বলছে না, এই জন্য লেখার দরকার নাই। কেন? কারণ লেখকরা ঠিক আছে, লেখক সেটা মানুষ আশা রাখে, বাহবা পাইতে চায়, ঠিক আছে, মন না এলে মনক্ষুণ্ণ হয়, কেননা তারাই হচ্ছে যথার্থ সামাজিক জীব। আমরা সামাজিক জীব, আমাদের জীব হিসেবে আমাদের এটা মনে ইচ্ছা যে না আমাদের মানুষ একটু প্রশংসা করবে, একটু পাম টাম দিবে, একটু ফোলাবে, আমরা এটা চাই।
বলছে বাদ বাকি সকলে কেবলমাত্র পারিবারিক, মানে সবাই এরকমই, আমরা আমাদের মতনই। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কৈমনের নিত্য নৈমিত্তিক কর্ম। কবিরা কি করে, তার একটা ছোট্ট একটা অনুভূতি বৃষ্টি, এটার সাথে তার মনের অনুভূতি মিশায় দেয়। বৃষ্টি তুমিও দেখছো আমিও দেখছি, কিন্তু সে একটা সুন্দর আঙ্গিকে এটা উপস্থাপন করেছে। এটা কবির কাজ। তুমি যা জানো আমিও যা জানি সেটাকে একটা ভিন্ন তার দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কাজটাকেই তিনি একটু কবি মন দিয়ে তিনি দেখেন, তার সাথে সম্বন্ধ পাতানো হচ্ছে কবির কাজ। এমনকি কবির আপন মনের গোপন কথাটিও গীত কবিতাতে রঙ্গভূমির স্বউক্তি স্বরূপে উচ্চারিত হয়। ও পিয়া তুমি কোথায়, যে লেখক গাইলো, গায়ক গাইলো, হতে পারে না তার মনের মধ্যে কোনো একজন পিয়া আছে যে চলে গেছে, পরে তার এই দুঃখে গানটা আসতেছে। তো এটাও হতে পারে যে সে মনের গোপন গীতি কবিতাতে রঙ্গভূমির স্বউক্তি, এই উক্তিটাই তার নিজের মনের কথাই উচ্চারিত হয়, যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে। কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন মন আকর্ষণ করা যায় না, এমন কোনো কথা নেই। এখন বলতেছে এখন তুমি একটু চিৎকার চেঁচামেচি না করলে, লেখা টেখা একটু পত্রিকা পত্রিকা না দিলে মানুষ আমার চিনবে না, একটু চিল্লাচাটা করতে হবে, মানুষ তাহলে আমার চিনবে, আমাকে ডাকবে, আমাকে শুনবে, আমি সাহিত্য রচনা আমি যে করতে পারি এটা মানুষ বুঝবে। বলছে এরকম করা দরকার নাই। উচ্চ না করলে যে জনসাধারণ নয়ন মন আকর্ষণ করা যায় না এমন কোনো কথা নেই। সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে, সাহস আছে, ক্ষমতা আছে, মানুষের নয়ন মন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে। এমনি আসো লেখো, এমনি দেখবা সাহস আছে, সাহস করে ক্ষমতা আছে, করো, মানুষের আকর্ষণ মানুষের দৃষ্টিভঙ্গি তুমি এমনিতেই পাবা, তোমার কপালেই ঘটবে। মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা জড় সমাজে নিত্য পাই। এটা আমরা আমাদের বাস্তব সমাজে আমরা দেখি যে মানুষ খেলতে অনেক পছন্দ করে, যে কোনো খেলা। টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। আমরা দেখি কোনো একটা অনুষ্ঠানে বক্তৃতা হইতেছে, সেই বক্তৃতা কয়জন শুনতে যায়? উচ্চমার্গীয় বক্তৃতা, যে কৃষিকাজে বিজ্ঞান, এটা কে শুনতে যাবে? কিন্তু মাঠে, গড়ের মাঠে যদি ফুটবল খেলা হয় সবাই দেখতে যাই, কারণ খেলা দেখতে মজাটা বেশি লাগে। তো এরকম আর মাঠে কজন যাই। অথচ এই কথার সত্য যে টাউন হলের বক্তৃতার উদ্দেশ্য অতি মহৎ, আর গড়ের মাঠের খেলারদের ছোটাছুটি দৌড়াদৌড়ি আগাগড়ি অর্থশূন্য এবং উদ্দেশ্যবিহীন। অথচ দেখো ওই যে বক্তৃতা অনেক সমাজ বলতে দিবে বক্তৃতা বেশি দাম, কিন্তু তাও মানুষ কিন্তু বক্তৃতা শুনতে জানে না, যায় কি খেলা দেখতে। লেখক এই যুক্তিটা কেন দিল? তুমি হতাশ হও না, তুমি লিখতেছো, তোমার লেখা কেউ হাততালি দেয় না, কেউ শুনে না, কেউ খেয়াল করে না, কেউ দাম দেয় না, কেউ পড়ে না, এর মানে মনে হয় আমার লেখার কোনো দাম নাই। লেখক সেরকম না, কেউ দেখে না, কেউ পড়ে না বলে যে এটা কম দামি এরকম না, যেটা পড়ে সেটাই দামি এরকম না। কারণ ওই যে বক্তৃতা অনেক ভালো জিনিস, তাও তো কেউ শুনে না, কিন্তু খেলা তো উদ্দেশ্যে হুদায় দৌড়াইতেছে, কতক্ষণ কয়জন মানুষ দৌড়াইতেছে। দেখো চিন্তা করলে যদি অন্যভাবে চিন্তা করো, যে মাঠে কয়জন দৌড়াইতেছে এটা দেখার জন্য মানুষ আসছে। চিন্তা করো তো ক্রিকেটের কথা, কি করে একটা ব্যাট দিয়ে একটা বল, একটা জিনিস গোল জিনিসটা বাইরে, এইটা খেলা দেখার জন্য আমাদের কত মন ছটফট করে, কত ভাল লাগে দেখতে, মজা লাগে, কে জিতলো কে হারলো কি আছে এটার মধ্যে, যে চিন্তা এইভাবে করে করি। তো লেখক এটাই বলছে যে কি বলে, যে কেউ দেখলো বা কেউ তোমাকে হাততালি দিল না, প্রশংসা করলো কি করলো না, এই জন্য সাহিত্য রচনা না। আসল কথা এই যে মানুষের দেহ মনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ। এই যে এই লাইনটাও দাগ দিয়ে দিছি, এটা গুরুত্বপূর্ণ। যে মানুষ পৃথিবীতে অনেক ক্রিয়া তো করে, আমরা খাই, ঘুমাই, এরপর হচ্ছে টয়লেটে যাই, আমরা খেলাধুলা করি, আমরা হচ্ছে স্বপ্ন দেখি, আমরা পড়াশোনা করি, পৃথিবীতে যত ক্রিয়া আছে, এই যে যত কি আছে ক্রিয়া আছে, এই ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ক্রীড়া। লেখক হচ্ছে ক্রিয়ার সাথে ক্রিয়া শব্দটা মিলাই দিছে, তিনজনে লেখালেখি করতে পারে, বুঝাই দিছে। ক্রীড়া মানে খেলা, তো আবার ক্রিয়ার সাথে ক্রিয়া মিলাইছেন, বলছে আমরা যতগুলো ক্রিয়া করি, যতগুলো কাজ করি, এর মধ্যে শ্রেষ্ঠ হইতেছে খেলাধুলা। কেন? কারণ তা উদ্দেশ্যহীন। কারণ খেলা খেতে আমাদের কোনো উদ্দেশ্য থাকে না। পড়ি কেন? শিক্ষিত হব। খাই কেন? বল বৃদ্ধি পাবে। ঘুমাই কেন? দেহটা রেস্ট হবে। কিন্তু খেলি কোন উদ্দেশ্য ছাড়া, মজা পাবো, আনন্দের জন্য খেলি, আর কোনো উদ্দেশ্য কিন্তু থাকে না। খেলার সময় এত কিছু ভাবি না, কে টাকা দিবে, কে ওই লাভ হবে, কে দেখলো, কে হাততালি দিল, কে আমাকে প্রশংসা করলো, এগুলো কিন্তু আমরা চিন্তা করে খেলি না। মানুষে যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। খেলা ছাড়া আর কি ফল পাবে, আর কি লাভ হবে, এটা সে রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়া খেলা। তুমি যদি খেললে কিছু পাইতেই চাও,
তাই তুমি এটা খেলা হলো, এটা জুয়া খেলা হয়ে গেল। তুমি খেললে এত কিছু পাইতে চাও কেন? তুমি সাহিত্য রচনা করে এত তোমার কিছু লাভ করতে হবে কেন? সাহিত্যটা তুমি মনের আনন্দের জন্য খেলো। এবং যেহেতু খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়, সেই কারণে তা কারো নিজস্ব হতে পারে না। এই আনন্দ সকলেরই অধিকার সমান। যেহেতু খেলার আনন্দ নিরর্থক, অর্থাৎ খেলার আনন্দ কোনো অর্থ নাই, হুদা অর্থগত না, এটা টাকা পাওয়া যায় না, সেই কারণে তা কারণ নিজস্ব হতে পারে, এটা এই জন্য কারণ নিজস্ব কিছু না। এই আনন্দ সকলের অধিকার সমান। তুমিও খেলতে পারো, তোমার ছোটও খেলতে পারে, বড়ও খেলতে পারে, ধনীও খেলতে পারে, গরিবও খেলতে পারে, ছেলেও খেলতে পারে, মেয়েও খেলতে পারে, যারা আছে সবাই পারবে, কারণ এটা কারো একক সম্পত্তি না। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে, শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। এটা আবার কি একটু জটিল কথা বলে ফেললো, সহজ করে বুঝি। যেমন ঠিক আছে, খেলা তো সবার স্বার্থ, শুধু তাই না, এটা নিজের স্বার্থ যেমন করে, পরার্থটাও দেখে, মানে নিজেও যেমন আনন্দ পাই, আবার খেললে আরেকজনেরও স্বার্থ দেখা হবে, তারাও কিন্তু একটা আনন্দ দেওয়া হয়ে যায়। এই দুয়ের যুগপৎ সাধনের মধ্যে মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে প্রধান কর্তব্য। লেখালেখিও তাই ভাই, তুমি তোমার আনন্দের জন্যই করো, বাকিদের আনন্দের কথা ভাবার দরকার নেই, এটা এমনিতেই আনন্দ পাবে, এমনিতেই তাদের কাজ হবে, তাদের মনোজগতের মধ্যে তুমি এমনি খেলতে পারবা। যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, যিনি কোনোরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্ম বোঝেন না, গীতার ধর্ম বোঝেন না। বলছে যেই লেখক লেখালেখি করতে আসছে কোনো কার্য উদ্ধারের জন্য, যে আমি লেখা সমাজ বদলা দিব, লেখা আমি আমার জ্ঞান দেখাই দিব, লেখা আমি কি করব, আমার যে ধর্ম সেটা প্রতিষ্ঠা করব, লেখা আমার মতদর্শকে বাস্তবায়ন করব। তো বলতেছে এইটা যদি হয়, তাহলে যে লেখক ভাই তোমার লেখালেখি দরকার নাই, কারণ তুমি লেখালেখি কিচ্ছুই বুঝো নাই, কারণ এত কিছু চিন্তা করে লিখতে হয় না। কারণ যে মনে করো যে এগুলো করে, সে গীতের মর্ম বুঝেন না, গীতার ধর্ম বুঝেন না। এই কথা মানে হইতেছে কি, গীতা পড়লা কিন্তু গীতার মর্ম বুঝলা না, তাহলে তোমার গীতা পড়ে তোমার কি হইল? এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। বলতেছে কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। বলতেছে কেননা খেলা হচ্ছে জীবজগতে কি একমাত্র নিষ্কাম কর্ম। কারণ দেখো, তুমি খেলার সময় এত কিছু ভাবো না তো, খেলা পৃথিবীর একমাত্র কাম, কোনো কাম নাই, ওইটাই খেলা, ঠিক আছে? এবং মোক্ষ লাভের একমাত্র উপায়, মোক্ষ লাভ মানে হচ্ছে আমি কিছু ধারণ করতে চাই, সেটা ওই খেলার মাধ্যমে পাই। স্বয়ং এবার একটা যুক্তি চলে গেছে, আমরা কিন্তু এই পর্যন্ত তিনটা যুক্তির মধ্যে পেয়ে গেছি, তিনটা চারটার মধ্যে যুক্তি পেয়েছি, ঠিক আছে? তিনটা যুক্তির মধ্যে পেয়েছি। এখন 4 নম্বর যুক্তি বলছে, দেখো স্বয়ং ভগবান বলেছেন যদি তার কোনো অভাব নেই তবু তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলা মাত্র, লীলা খেলা। ভগবানের কোনো অভাব আছে? মানে ভগবান তো স্রষ্টা বা যেই হোক, তার কি কোনো অভাব আছে? তার কি দরকার ছিল পৃথিবী এত বড় ব্রহ্মাণ্ড বানানোর, এত বড় বিশ্বকে বানানোর তার কোনো দরকার ছিল? দরকার ছিল না। কি তার মনে চাইছে তিনি বানাইছে, এটাকে বলে তার লীলা খেলা। তো লেখক এটা দিয়ে মজা করছেন যে দেখো তিনি এটা খেলতে খেলতে বানায় ফেলাইছেন, খেলতে খেলতে কত বিশাল জিনিস তিনি বানায় ফেলছেন। তুমি সাহিত্য রচনা করার আগে তুমি এত কি ভাবো? তুমি খেলতেই থাকো না, দেখো না কত বড় জিনিস হয়েও যেতে পারে। তো এটাই বলছে কবির এই সৃষ্টি, এই বিশ্ব সৃষ্টি অনুরূপ। বলছে কবির এই যে সৃষ্টি, কবি একটা ছোট্ট একটা কবিতা যে লিখলেন, এটা তার যদি লীলা খেলা, তিনি খেলতে খেলতে লিখে থাকেন, এটা হয়ে যাবে তার কি একটা পৃথিবী সৃষ্টি করার মতন। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করার অভিপ্রায় নেই, স্রষ্টার কোনো অভাব নাই, তারপর তিনি পৃথিবী বানাইছেন। এটাতে লেখা বোঝাচ্ছে এমন না যে মানুষ লেখালেখি করবে কোনো অভাব দূর করার জন্য, কারণ খেলে মানুষ কোনো অভাব দূর করার জন্য, খেললে কোনো অভাব দূর হয় না। তো লেখকের যেমন মানে স্রষ্টা যেরকম কিছু পৃথিবী তার কোনো অভাব দূর করার জন্য, তার মন খারাপ, তার হচ্ছে এটা অভাব, তার কোনো একটা হায় হুতাশ, এই জন্য তিনি বানিয়েছেন, এরকম না, কোনো অভাব দূর করার জন্য না। লেখাটাও তাই হবে, দূর করার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি মানে ফুর্তি, আর তার ফল আনন্দ। তিনি মূলত আনন্দের জন্য এটা বানাইছেন। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলা মাত্র এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। তার মানে সাহিত্য সৃষ্টি হচ্ছে জীবাত্মার লীলা, মানে মানুষের জীবনের মধ্যে আনন্দ দেওয়ার খেলা। তার মানে এটা বিশ্ব সৃষ্টি করার মতনই একটা জিনিস। বলতেছে কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। জীবাত্মা হচ্ছে পরমাত্মার অঙ্গ, জীবনের আত্মা পরমাত্মা। এখানে এটা খুব গভীর কথা, এত বড় কথায় আমাদের যাওয়া দরকার আছে কিনা যাই না। মানে বলতেছে আমাদের মানুষের যে আত্মাগুলো আছে, আমরা আমাদের যে সৃষ্টি, লেখা হচ্ছে আমরা যে মানুষকে অন্যান্য আত্মাকে খুশি করব,
এটা খুশি করে আমাকে স্রষ্টাকে খুশি করতে পারি। কারণ মানুষের যে আত্মা, এটা পরমাত্মা থেকেই আসছে, এটা হিন্দুদের বিশ্বাস। অর্থাৎ মানুষের আত্মাটা পরমাত্মার একটা অংশ। বলছে এই দুইয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে, সেইটি ভুলে গেল লেখকরা নিজেরা খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসে। এটা একটা মজা করে বললো, কিন্তু এই দুইয়ের মধ্যে মিল যেমন পাইতেছে, বলছে ও জীবনাত্মা পরমাত্মা, কি সুন্দর মিল, কিন্তু এমন অনেক পার্থক্য আছে, কই ঈশ্বর আর কই মানুষ। এই লেখক এটাও বলছে, এটা যদি না বুঝো তা তুমি খেলনা না করে খেলনা বানায় ফেলবা। আচ্ছা, এরপর আসো, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। বলতেছে বাংলাদেশের কথা চিন্তা করে দেখো, যে আমরা যদি মনোরঞ্জন করতে গিয়ে সাহিত্য রচনা করি, তাহলে সেই সাহিত্য তার স্বধর্মে থাকবে না, সেটা তার ধর্মচ্যুত হয়ে যাবে। মনোরঞ্জন মানে কি? আরেকজনকে খুশি করার জন্য আমি লিখবো, সবাই খুশি হবে, সবাই আমাকে বাহবা দিবে, আরেকজনে খুশি করার জন্য। না, তুমি কাউকে খুশি করতে চাইলে তাকে একটু চুলকায় দিও, তাকে একটু সুরসুরি দিয়ে দিও, তাকে একটা জোকস বললো, তুমি লেখা তাকে খুশি করা দরকার নেই। বলছে কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙ্গালাঠি, ইতিহাসের নেকটার পুতুল, নীতির টিনের ভ্যাপু, ধর্মের জয়ঢাক, এইসব জিনিসের সাহিত্যে বাজার ছেয়ে গেছে। এই যে কথাটুকু আছে না, লেখককে খুব কষ্ট করে বানাইতে হয়েছে। লেখক নানা উদাহরণ দিয়েছে যে আমাদের সমাজে না আমরা কোনো না কোনো উদ্দেশ্যে লেখালেখি করি। মানে প্রথমে কাব্যের ঝুমঝুমি, মানে তিনি যে অনেক বড় কবি, কাব্য নিয়ে ক্যাস ক্যাস করে। লেখক বলছে এই দরকার নেই, কাব্য নিয়ে ক্যাসকাসানি করা দরকার নেই, সাহিত্য নিয়ে ভাই যার যেটা মন চায় সেটা লেখক। কেউ বিজ্ঞানের চুষকাঠি, তিনি লেখালেখি করেন, তিনি যে অনেক বড় বিজ্ঞানী, তিনি যে অনেক বিজ্ঞান বুঝতে পারছেন এটা নিয়ে, এটাকে সবাইকে জানানোর জন্য। কেউ লেখে দর্শনের বেলুন, তিনি যে অনেক উচ্চতাত্ত্বিক চিন্তা করেন, অনেক গভীর চিন্তা যে তিনি করতে পারেন, এই নিয়ে লেখছে। কেউ লেখে রাজনীতির রাঙালাঠি, অর্থাৎ তিনি যে দল সাপোর্ট করেন সেই দলকে প্রতিষ্ঠিত করার জন্য লেখালেখি করেন। কেউ লেখে হচ্ছে ইতিহাসের ন্যাকড়ার পুতুল, ইতিহাস কপচায়, পুরাতন ইতিহাসকে জাগ্রত করার জন্য সে লেখালেখি করে। টিনের নীতির ভ্যাপু, কে নীতি কথা বলে, যে লেখে লেখে মানুষকে নীতি নৈতিকতা শেখায়। তারপর হচ্ছে ধর্মের জয় ঢাক, তার নিজের ধর্মটাকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করার জন্য লেখালেখি করে। লেখক বলছে এই জিনিসের সাহিত্যের বাজার ছেয়ে গেছে। আমরা বাংলাদেশ বাজারে যত সাহিত্য দেখি, যত লেখালেখি দেখি, খেয়াল করে দেখি, সবাই এই উদ্দেশ্যেই লিখছে, আর কোনো কারণ নেই। তো লেখক সেই জন্যই বলতেছে যে সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনতুষ্ট হতে পারে, কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্ট হতে পারে না। তাহলে বলতেছে তুমি যদি খেলাটাকে মানুষের উদ্দেশ্য করো, তাহলে হয়ে গেল কি খেলনার মতন। কারণ তুমি খেলনা বানাইবা, তুমি খেলনা বানানোর সময় তোমার মাথা থাকবে কি, আমি তো খেলবো না, খেলবো তো ওই বাচ্চায়, ও যেমনি খুশি হবে তুমি তার জন্য কাজ করবা। তুমি সেই রং দিবা, তোমার যদিও সবুজ রং ভালো লাগে না, কিন্তু বাচ্চার সবুজ রং খুশি হয়, সবুজ রং দিবা। তোমার গোলাপি ভালো লাগে না, কিন্তু বাচ্চার গোলাপি ভালো লাগে, তুমি গোলাপি কালার দিবা। মানে কথা কথা বললো লেখক, মজা করে এটাই বললো যে তুমি কারো কোনো না কোনো উদ্দেশ্যে লেখো, ওই ধর্ম হোক, দর্শন হোক, বিজ্ঞান হোক, কোনো কোনো উদ্দেশ্যে লিখতে যাও, তাহলে ওইটা আর খেলা হবে না, ওটা খেলনা হয়ে যাবে। যে তুমি বানাইতেছো, আরেকজন এটা খেলনা মজা পাবে। তুমি কি সাহিত্যটা কি আরেকজনের মনে আনন্দের জন্য না, নিজের মনের আনন্দের জন্য। বুঝতে পারতেছি এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, কষ্ট তো হবেই, কিন্তু শুনতে পারলে, শিখতে পারলে একটা কাজের কাজ হবে। কারণ এই প্রবন্ধগুলো এরকম হয়, তোমরা যখনই পড়ো ওই প্রথম দিন একটু পড়া হয়, লাস্টে জায়গাগুলো বাকি থেকে যায়, এত ধৈর্য মতো আসলে কোলায় না। তো যাই হোক, তারপর আমাদের তো তৈরি করতে হয়, আমাদের তো পড়তে হয়, পড়াইতেই হয়। কারণ এই ভিডিওটা নিশ্চয়ই লাইন বেলায় কেউ না কেউ তো দেখবে। ওই কলেজ বলো, স্টুডেন্ট বলো, বিভিন্ন কোচিংয়ে বলো, সেটাই ওই প্রথমটুক পড়ানো হয়, তার বাকিটুক আর পড়ানোই হয় না। কিন্তু আমরা সেটা করতেছি না, কষ্ট করে হইলেও পুরোটাই শেষ করতেছি। তোমাদের যদি এটাকে দেখতে কষ্ট হয়ে থাকে, বুঝো তৈরি করতে আমাদের কত কষ্ট হয়েছে। সুতরাং সেই কষ্টের কথা চিন্তা করে হইলেও পূর্ণাঙ্গ করে শেষ করো, শেষ করলে তোমারই লাভ হবে। বলতেছে কারণ পাঠক সমাজ যে খেলনা আজ তাদের আদর করে, কাল সেটিকে ভেঙে ফেলে। কেন তুমি এটাকে খেলনা হিসেবে নিবা না? কারণ পাঠকের অবস্থা এরকম, আজকে যদি আদর করে খেলনা খেলে, কালকে খেলা ভেঙে ফেলে বাচ্চাদের মতন। তো তুমি কেন আরেকজনের খেলনা বানাই দিবা? তুমি কেন আরেকজনের উদ্দেশ্যে লেখালেখি করবা? তোমার দরকার নেই, তুমি নিজের উদ্দেশ্যে লেখো। বলছে সে প্রাচ্যই হোক আর পশ্চাতেই হোক, কাশিরই হোক কিংবা জার্মানির হোক, সুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না। অর্থাৎ খেলনা এরকম যে যখন একবার ডেট ফেল হয়ে যায়, সেই খেলনা আর কারো মনোরঞ্জন করতে পারে না। তুমি যদি কারো মনোরঞ্জন করার জন্য লেখা লিখে থাকো, এক সময় সেটা ভ্যালুহীন হয়ে যাবে। আমি জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন, কি তারা প্রায় কষ্ট পায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। কেননা কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা। এটা মজা করে কথা বলছে যে কাব্য জগতে যেটা আনন্দ,
এটা দিয়ে অনেক বেদনা পায়। যেটা তুমি আনন্দ পাও এটা দিয়ে আবার অন্যকে কষ্ট পায়, বা তুমিও নিজে কষ্ট পেতে পারো যে আহার কেউ নিল না, কেউ পড়লো না, কেউ দেখলো না। এটাই আনন্দ, এটাই বেদনা। বলছে অপর পক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং তাদের মনোরঞ্জন করতে হলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না। এটা আবারও বলতেছে, তুমি যদি পাঠকের কথা চিন্তা করে লিখতে যাও যে তোমার লেখা কোন পাঠকে পড়বে, কারা পড়বে, তাইলে তুমি একটা সমস্যায় পড়বা। কারণ কোন পাঠক কোন খেলনা পছন্দ করে, ছেলেরা কোন খেলা পছন্দ করে, মেয়েরা কোন খেলা পছন্দ করে, অনেক পার্থক্য আছে না? তাহলে পাঠক সমাজের কথা চিন্তা করতে হইলে সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না, বাজারে কেউ নিবে না। এবং সস্তা করার অর্থ হইল খেলা করা, এবং সস্তা করার অর্থ হইল কি, খেলো করা। খেলো করা মানে তো একদম ফালতু করে ফেলা, হুদা করে ফেলা। এটা হচ্ছে এই কথার মূল উদ্দেশ্য। বলছে বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। আচ্ছা, এই কথাটা মানে কি? এই কথা মানে হচ্ছে হিন্দুদের মধ্যে 4টা জাত আছে। সেটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, এরপর হচ্ছে বৈশ্য, এরপরে সর্বশেষ হচ্ছে শূদ্র। তোমরা আগে একটা পড়ছো, ব্রাহ্মণ আর শূদ্রের কথা বলছো, যে যে একমাত্র ইয়াটাকে আমরা খেলা হিসেবে নিতে পারি, তাহলে কি হবে, এখানে ব্রাহ্মণ আর শূদ্রের কোনো প্রভেদ থাকবে না। এখানে আবার তাই বলছে যে বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকে মনোরঞ্জন করা সঙ্গত। কারণ হচ্ছে যে একটা বৈশ্য, সে তো তার চেয়ে উপরে আছে, সে কিভাবে করে শূদ্র লেখকের মনোরঞ্জন করবে, তার চেয়ে নিচু জাতের মন কেমনে খুশি করবে, বা করতে সে পারে, কিন্তু তার চেয়ে যে উপরের দিকে আছে তাদেরটা তিনি কেমনে করবেন। দেখো, এই জন্যই বলছে যে সাহিত্যকে তুমি কারো পাঠকের কথা চিন্তা করে লিখতে যাও না, তাহলে যেটা হবে কি, তুমি কারো কান মন রেখে কান মন খুশি করবা, এটা পারবা না। অর্থাৎ তুমি সাহিত্য রচনা করো নিজের জন্য, একেবারে নিজের জন্য করো, নিজের আনন্দের জন্য। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? এই যে এখন এই যে সর্বশেষ যুক্তি, এবং আমাদের এটা পরে আলোচনা শেষ হয়ে যাবে। তাহলে বলতেছে, তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্য নয়, কেননা কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। মানে সাহিত্য তাহলে কি আমি লিখবো কাউকে শিক্ষা দেওয়ার জন্য? লেখা বলছে না, এটা না। কারণ কবি নিজে আনন্দ পায়, মানুষকে আনন্দ দেয়, সে তো আর সার না, সে জোর করে হলে পড়ায় সারবে, পড়া আদায় করবে, হোমওয়ার্ক দিবে। এটাই বলছে যে কবির মতিগতির সাথে শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত। কোন দিকটা বিপরীত? কবি দেয় আনন্দ, শিক্ষক দেয় চাপ, শিক্ষক বাধ্য করে। স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না, এই তো সকলেরই জানার কথা। মানে আমরা খেলাটা কখন করি? শিক্ষার পরে। অথবা আগে শিক্ষা বন্ধ করো, তাইলে তুমি খেলতে পারবা। তোমার ওই কথা চিন্তা করার দরকার নেই যে সাহিত্য দিয়ে আমি মানুষকে শিক্ষা দিব। তার মানে তুমি এই শিক্ষার কথা বাদ দাও, তাহলে তুমি শিক্ষা রচনা করতে পারবা। যে যে স্কুল বন্ধ হলে কি খেলার সময় আসে, অর্থাৎ শিক্ষার টাইমটা বন্ধ হলেই খেলাটা শুরু করা যায়। কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা, এই কথা শিক্ষকেরা স্বীকার করতে প্রস্তুত নন। স্যাররা খালি শিখাইতে চায়, আমরা স্যাররা জোর করতে চাই, কিন্তু আমরা বুঝি না ওকে যে আমি শিক্ষা দিতে যে চাচ্ছি, ও যদি সাহিত্য রচনা করে এটাও ওর শিক্ষা হবে। আমরা এই অনুভবটা করতে চাই, আত্মার যে সাহিত্য রচনাও যে একটা আত্মার টান, এটাও একটা শিক্ষা, এটা আমরা স্বীকার করতে চাই না। আমরা খালি এতটুকু বলি পরীক্ষায় প্লাস পাইতে হবে কিভাবে। সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম যে এক নয়, এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। যে শিক্ষা সাহিত্য ধর্ম, শিক্ষা জোর করে, বাধ্য করে, চাপাচাপি করে, মানে মনোকষ্ট দিয়েও করে, আর সাহিত্য এটা ধর্মকর্ম, এটা আনন্দ নিয়ে নিয়ে করে। এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক। প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোককে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলধকরণ করতে বাধ্য হয়। নিজের ইচ্ছা নেই, তাও জোর করে আমরা গিলে খাবি না মানে খাইতেই হবে, তার পড়তেই হবে। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয়, সানন্দে পান করে। এটা কেউ বলতে হয় না, তার ভাল লাগছে সে পড়তেছে, কেননা শাস্ত্রমতে সে রস অমৃত। দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো, যে মানুষ বিশ্বে কী কী ঘটছে সেগুলো মানুষকে জানানো। আর সাহিত্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের সাথে যোগ করানো, মানুষের মনকে জাগানো। দেখো কি বের মিলাইছে, একটা হচ্ছে জানানো আর একটা হচ্ছে জাগানো। শিক্ষার কাজ মানুষকে জানানো, সাহিত্যের কাজ মানুষকে জাগানো, মানুষকে সচেতন করা, মানুষকে আগ্রহী করা, মোটিভেট করা। কাব্য যে সংবাদপত্র নয়, এই কথা সকলেই জানে। কবিতা তো আর সংবাদপত্র নয়, তোমাকে জ্ঞান দিবে। তৃতীয়ত অপরের মনে অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হচ্ছে শিক্ষা জন্মলাভ করেছে, কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। বলতেছে
দ্বিতীয়ত মানে লেখক তিনটা যুক্তি দিল। প্রথম যুক্তিটা কি দিছে দেখো, প্রথম যুক্তি দিছে যেটা এক না, কারণ কি প্রথমত হচ্ছে নিতান্ত কি অনিচ্ছা সত্ত্বেও, তার মানে প্রথম যুক্তি হচ্ছে শিক্ষা অনিচ্ছা সত্ত্বেও, আর সাহিত্য হচ্ছে ইচ্ছা করে। দ্বিতীয় যুক্তি কি দিছে যে মানুষের মনকে একটা দ্বিতীয় উদ্দেশ্য শিক্ষা উদ্দেশ্য জানানো, সাহিত্য উদ্দেশ্য হচ্ছে কি এই জাগানো। এরপর হচ্ছে তৃতীয়টা কি বলছে যে অপরের মনে অভাবপূর্ণ করিবার উদ্দেশ্যে শিক্ষকের হচ্ছে শিক্ষা জন্মলাভ করেছে, কিন্তু কবির নিজের মনে পরিপূর্ণতা হতে সাহিত্যের উৎপত্তি হয়েছে। শিক্ষা হয়েছে সে শিক্ষকের পেট ভরার জন্য, তার অভাব সে খাইতে পায় না, সে শিক্ষায় শিক্ষায় সে খায়, তার ওই জীবিকার ব্যবস্থা সে করে শিক্ষায়। কিন্তু কবি তো নিজের পেট ভরার জন্য সাহিত্য রচনা করে না, এই কথাই বলছে। যে তার মানে দেখছো একটা আর্থিক উদ্দেশ্য আছে, কিন্তু এই উদ্দেশ্যটা নাই। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, শিক্ষা দান করা নয়, এটা একটা উদাহরণের সাহায্যে তার অকাট্য প্রমাণ দেওয়া যেতে পারে। সর্বশেষ বলছে যে সাহিত্যের উদ্দেশ্য কি আনন্দ দান করা, শিক্ষা দান করা। শিখাইতে চায় না তোমাকে, জোর করে যে শিখাইতে হবে সেটা সে বলতে পারে না। উদাহরণ দিচ্ছে কি, এবং এই উদাহরণ দিয়ে শেষ হয়ে যাবে। যেমন বলছে বাল্মীকি বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। সে এটা লেখছিলেন হচ্ছে কিসের জন্য, ঋষি মুনি যারা আছে তারা এটা পড়ে পড়ে বুঝবে। কিন্তু এই কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না, কারোদের শিক্ষা দিতে চান নাই। কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দ আত্মহারা হয়েছেন তার প্রমাণ তার কুশীলবকে তাদের যথাসর্বস্ব এমনকি কৌপিন পর্যন্ত পেলা দিয়েছিলেন। কৌপিন মানে হচ্ছে যে লিঙ্কটি, বলতেছে এটা তিনি লিখছেন কি কারো শিক্ষা দেওয়ার জন্য না, কিন্তু মানুষ তো শিক্ষা তো পাইছেই। মানে মহাভারত, বাল্মীকি যে মহাভারত লিখছে বা রামায়ণ লিখেছে, রামায়ণ কথা বলতেছে, রামায়ণ কিন্তু তিনি কারো শিক্ষা দেওয়ার জন্য লেখেন নাই, তিনি লিখছেন তার মনের আনন্দে। কিন্তু এইটা পইরা মানুষ তো আনন্দ পাইছেই, শিক্ষাও পাইছে। এত আনন্দ পাইছে যে তার কপিন মানে লেখক মজা করে বললেন তার নেংটিটা পর্যন্ত খুল্লা দিয়ে দিছে, তারা অনেক ভালো লাগছে, এরকম একটা উদাহরণ দিলেন। রামায়ণ কাব্য হিসাবে যে অমর এবং জনসাধারণ আজও যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে, তার একমাত্র কারণ আনন্দের ধর্মই যে তা সংক্রামক। কারণ আনন্দ বলতেছে আনন্দ ধর্ম সংক্রামক, মানে আনন্দটা এমন সংক্রমিত, যেমন রোগ সংক্রমিত হয় না একজনের কাছ থেকে একজনের যাওয়া যায় না, আনন্দ হচ্ছে এরকম, একজন পাইলে বাকিরাও পায়। রামায়ণ পর্বে এখন সবাই আনন্দ পাইতেছে। অপর পক্ষে লাখে একজনও যে যোগ বিশিষ্ট রামায়ণের ছায়া মারান না, তার কারণ সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল, আনন্দ দেবার জন্য না। আর যোগ বিশিষ্ট রামায়ণ বলতে ওই রামায়ণের ব্যাখ্যা লেখছে, কারণ সেটা লেখছে মানুষের শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য। সেটা মানুষ পড়ে আর মজা পায় না, কারণ ওই যে শিখতে তো ভালো লাগে না। এই যে প্রবন্ধটাই বলতেছে সাহিত্য খেলা, তোমাদের পড়তে কি কষ্ট হইতেছে না? কিন্তু এটা যদি বলা হইতো যে কি বলে এটা একটা গল্প বা তুমি নিজে লিখতা, দেখে তাহলে পড়তে মজা লাগতো। তো এটাই বলছি যে নোট পড়তে মজা লাগে না, শিক্ষা আমাদের ভালো লাগে না, পাঠ্য বইয়ের বাইরে হইলে তখন পড়তে মজা লাগে। হ্যাঁ, আনন্দ দেবার জন্য নয়। আসল কথা এই যে সাহিত্য কশ্চিন কালেও স্কুল মাস্টারের ভার নেয়নি, এতে দুঃখ করবার কোনো কারণ নেই। দুঃখের বিষয় এই যে স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছে। দেখো বলছে, লেখক বলতেছি দেখো সাহিত্য কশ্চিন কালেও স্কুল মাস্টারের ভার নেয়নি। সাহিত্য তোমার এই বলে নেয় না আমাকে মানুষকে শিখাইতেই হবে, এইবার সাহিত্য নেয়নি। কিন্তু কি স্কুল মাস্টারই ভান, এতে দুঃখের করার কোনো কারণ নেই। দুঃখের বিষয় যে স্কুল মাস্টার এককালে সাহিত্যের ঝাড়া নিয়েছিল, কিন্তু স্কুল মাস্টাররা কিন্তু একটা দায়িত্ব নিয়েছিল না আমরা সাহিত্য রচনা করব, আমরা বাচ্চাদেরকে শিখাবো জানাবো। তো মানে বলতেছে এই সাহিত্য থেকে শিক্ষা নাই, কিন্তু শিক্ষার মধ্যে তো সাহিত্য আছে। আমরা যেগুলো শিখতেছি এটার মধ্যে সাহিত্য আছে না, চাইলে এখান থেকে শেখা যাচ্ছে না, কিন্তু আমরা উল্টা করি। মানে লেখক মূল কথা একটাই যে আমাদের মনটা আমরা ঠিক করতে পারতেছি না। আমরা এই মনটা কেউভাবে গুছিয়ে নিলে তো তাহলে আনন্দ হয়, সাহিত্যটাকে পড়তে মজা লাগে, এটা চিন্তা করে তো সাহিত্য রচনা করা যায় এবং সাহিত্য নিয়ে থাকা যায়। কাব্যরস নামক অমৃত যা আমাদের অরুচি ধরেছে তার জন্য দায়ী এই যুগের স্কুল এবং তার মাস্টার। কাব্যরস, আমরা কবিতার বই পড়তে মজা লাগে না, উপন্যাস পড়ি না, আমরা আউট বই পড়ি না, কারণ এই দোষ দিয়েছে শিক্ষকদেরকে। শিক্ষকরা কেমন দোষী? কারণ তারা তোমাদের এটা পড়তে পারে না, তোমাদের বলে এটা পড়ে কি হবে, এই হুমায়ুনের এই পড়ে কি হবে, ওই বিখ্যাত বইটা রবীন্দ্রনাথের চোখের বালি পড়ে তুমি কি করবা, তুমি তার চেয়ে বড় এই সাহিত্য এটা মুখস্থ করে ফেলো, কারণ পরীক্ষা এখান থেকে 5 মার্ক আসবে, 10 মার্ক আসবে, একটা সৃজনশীল আসবে। তার মানে আমরা নাম্বার পেতে চলে গেছি, মনের বড় না, আমরা জ্ঞানে বড় হওয়ার চেষ্টা করতেছি। কাব্য পড়বার ও বোঝার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। লেখক এবং
পাঠকদের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান, এই যে লেখক আর পাঠক মাঝখানে আছে স্কুল মাস্টার, সে দাঁড়ায়া দুইটাকে একদম ভিন্ন করে ফেলেছে। কিন্তু সে যদি চাইলে সুন্দর দুইটাকে একসাথে করে দিতে পারতো, পাইতো যে ভাই তারা শিক্ষা গ্রহণ কর, এটার মধ্যে আনন্দ নে, কিংবা আনন্দ নিতে তুই শিখ, দুইটাই সে চাইলে পারতো। এই মধ্যস্থতাটা কি পায়, আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, চার চক্ষের মিলনও ঘটে না। এখন ঘটনা গেছে এরকম যে স্কুল মাস্টার আমাদের কবি সম্পর্কে এমন ভয় দেখায় ফেলাইছে, আমরা এখন কবিদের ধার কাছ দেওয়া যাই না, কারণ সারে পিটাইব, এরকম যে চার চোখ মিলাইতে পারি না। স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাই না, শুধু তার গুণ শুনি, অনেক শুনি যে কবিতা অনেক ভালো, কিন্তু দেখতে পাই না, স্যাররা ওটা পড়ায় না। ঠিক আছে, আমরাও কবিতা পড়ি না, কিন্তু কবিতার মধ্যে আমরা কি পড়ি, কবিতার মধ্যে আমরা সৃজনশীল খুঁজি, এখান থেকে কোন সৃজন আসবে, বাক্যটা কিভাবে আসবে, অর্থটা কি, কিন্তু এর রস তো আমরা নেই না। ছাত্রদেরকে আমরা কি রসগুলো দেই? আমরাও দেই না, কারণ শিক্ষা ব্যবস্থা যেরকম আমরা তোমাদেরকে সেভাবে করে পড়াচ্ছি। টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগুড় তথ্য জানি, কিন্তু সে কি বস্তু তা চিনি নেই। এটা আমরা একদম ভিতরে তথ্য জানি, কিন্তু এটা আসলে জিনিসটা কি, কাব্য জিনিসটা কি, এইটা আমরা বুঝি না। আমাদের শিক্ষকদের প্রসাদে, আমাদের এখানে প্রসাদ মানে হচ্ছে দয়া, আমরা না ওই যে হিন্দুরা প্রসাদ দেয়, প্রসাদ মানে দয়া বা খাবার, এরকম শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথুরে কয়লা হীরার স্বর্ণ না হলেও স্বগোত্র, অপরপক্ষে হীরক ও কাজ যমজ হলেও সহদর নয়। আমরা স্কুলে শিখছি যে হীরা স্বর্ণ কয়লা কি, পাথুরের যে কয়লা, এখান থেকে হীরা পাওয়া যায়, স্বর্ণ হলেও স্বগোত্র, অর্থাৎ কয়লা আর হীরা একই গোত্রে, স্বর্ণ না হলে এত স্বর্ণ দামি না হলেও এর থেকে বেশি দামি, কিংবা একই গোত্রে, অথচ কয়লা কি খারাপ আর হীরা কত দামি। তার মানে এরকম যে আমরা শিক্ষা, দেখো কি একটা উদাহরণ দিছে, যে আমরা জাস্ট স্কুল মাস্টাররা বা শিক্ষকরা যে আমরা যেগুলো শিখাচ্ছি, এটা তো আমরা সেই কাব্য কিংবা সেই সাহিত্য থেকেই নিতেছি, কিন্তু নিয়ে এমন একটা ভাব করছি যে এইটা হইতেছে হীরা, এটা হইতেছে কয়লা, অথচ দুইটা কিন্তু একই জিনিস, এক জায়গা থেকে আসছে। আমরা এরকম একটা ভাব তৈরি করছি, দুইটাকে দাম এর মধ্যে আকাশ বা পার্থক্য করে দিচ্ছি, যে সাহিত্যের কোনো দামই নেই, সব দাম হচ্ছে শিক্ষা। তো অপর পক্ষে হীরক ও কাজ যমজ হলেও সহদর নয়। আবার এদিকে হীরা আর কাজ যদি একই হয়, তাহলে কিন্তু সমান একই জিনিস না, দামি একই দামি হয়ে যায় না, কাঁচা চকচক করে, হীরা চকচক, কিন্তু জন্য এক দামের না। এর একের জন্ম পৃথিবীর গর্ভে, অপরটি মানুষের হাতে। একটা পৃথিবীর গর্ভে, পৃথিবীর ভিতরে হীরা জন্ম হয়েছে, আর কাজ মানুষ হাত দিয়ে বানাইছে। এই উভয়ের ভিতর এক দা কুমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই। দা কুমড়া যেমন শত্রুতা, এর মধ্যে তেমন শত্রুতা। অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাজ বলে নিত্য ভুল করি, আমরা বুঝতে পাই না। সাহিত্যের মধ্যে শিক্ষাকে আমরা কাজ বলি, অথচ এই সাহিত্যকে আমরা কাজ বলি, শিক্ষাকে আমরা হীরা বলি, সাহিত্যকে কাজ বলি। ঠিক আছে, ভুল করি। এবং হীরা ও কয়লাকে এক শ্রেণীভুক্ত করতে তিলমাত্র দ্বিধা করি না, কেননা এরূপ করা যে সঙ্গত, তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে। আমরা বৈজ্ঞানিকভাবে জানি যে হীরা থেকে, স্বর্ণ থেকে কেমনে কার্বনে কি কি মিলা হয়। দেখো এটাও একটা মজা করলো যে আমরা এইটাই জ্ঞানে আমাদের পড়ায়, বই পুস্তকে এটাই পড়ায়, কিন্তু সাহিত্যের চর্চার, সাহিত্যর মজা নেওয়ার জন্য আমাদের কেউ বলে না। তো বলতেছে সাহিত্য শিক্ষার ভার নেয় না, কেননা মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো। কবির কাজে ঠিক উল্টো, কবি মানুষকে আনন্দ দেয়, আর শিক্ষক মানুষকে নিরানন্দ দেয়। কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমত বধ করা, জোর করা, বাধ্য করা। অপরপক্ষে তার সবচ্ছেদ করা এবং উপায়ে তার তত্ত্ব আবিষ্কার করা। কি করে কবির কাজ? কি একটা জিনিস সৃষ্টি করা, আর শিক্ষক কি করে? এটা ব্যবচ্ছেদ করে, এটা টিকা কি, বাক্য কি, এই বাক্যটি কবি কেন বলেছেন, এটা শব্দের অর্থটা কি, এটা কোত্থেকে এসেছিল, এই হাবিজাবি আউল ফাউল কাজগুলো শিক্ষকটা করা। এই উপায়ে তার তথ্য আবিষ্কার করা, প্রচার করা। এই সব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয়। লাস্ট বাক্য, লাস্ট যুক্তি ভাই, এই জন্য শেষ পর্যন্ত বলতে চাই যে কাউকে শিক্ষা দেওয়া, কারো মনে আনন্দ দেওয়া, এটা ভাই সাহিত্যের কাজ না। তাহলে কি? তাহলে কাউকে শিক্ষা দেওয়াও নয়, সাহিত্যের ছেলের হাতের মোহ খেলনাও নয়, গুরুর হাতের বেতন নয়। তাহলে সাহিত্যটা কি? সাহিত্য তাহলে এত একটা সস্তা জিনিস, সে ছেলের হাতের মোয়া? লেখক বলছে না না, এরকম না, এত সস্তা জিনিসও না। আবার এই জন্য এত কঠিন জিনিস না যে শিক্ষকের হাতে বেতন মতো করা জিনিস করতেই হবে, এরকমও না। তার মানে এটা শিক্ষকের হাতের বেতও না, ছেলের হাতের একদম সস্তা মোয়াও না। ঠিক আছে, এই তো শেষ। বলতেছে বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায়, তবে বস্তুত যে কি
তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ, তর্ক সাপেক্ষ না। বলছে তর্ক করে লাভ নাই, এটা অনুভূতি সাপেক্ষ। অনুভূতি বোঝার চেষ্টা করো সাহিত্য জিনিসটা কি। সাহিত্য মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। সাহিত্য কি করে? মানবাত্মা খেলা করে, মানবের যে আত্মা, মানুষের যে মন, সেটা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। এই কথার অর্থ স্পষ্ট যদি না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্ট কথা আমার অসাধ্য। লেখক বলছে এত কথা বলছি, এত ব্যাখ্যা দিছি, এত যুক্তি দিয়েছি, যদি এটাও না বুঝো সাহিত্যে মানবাত্মা খেলা করে আর সেই খেলা আনন্দ উপভোগ করে। সাহিত্য মানবের আত্মা নিয়ে খেলা করে আর সেই আত্মা সেটা আনন্দ দেয়। এরপরে যদি না বুঝো আমি আর কি দিয়ে বুঝাবো, অস্পষ্ট, তারা আমার সাধ্য নাই। লেখক বলছে সর্বশেষ এই সব কথা শুনে আমার জনক শিক্ষা ভক্ত বন্ধু এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সাহিত্য খেলার চলে শিক্ষা দেয়। লাস্ট কথাটা লাস্ট কি বললো? আচ্ছা এত কিছু শুই না বুঝলে বুঝবো, তাহলে সাহিত্য খেলাও না, সাহিত্য শিক্ষাও না, তাইলে ভাই সাহিত্যটা কি? সাহিত্য বাচ্চার হাতের মোয়াও না, তাইলে কি? লেখক বলছে সাহিত্য হইতেছে শিক্ষা দেয় তবে খেলার ছলে, মানে সেটাও শিক্ষা দেওয়াই তার কাজ, কিন্তু খেলতে খেলতে। এরা ওই স্কুলের শিক্ষার পাঠ্যপুস্তক বইয়ের শিক্ষার মতন না। হ্যাঁ, আমরা দীর্ঘটা দম নেই, অনেক বড় আলোচনা ছিল। আচ্ছা, নোটের জন্য দরকার হলে আমরা আবার একটা ক্লাস রাখবো। এখন আমরা একটা সৃজনশীল দেখি, যে সৃজনশীলে আসলে আমরা উত্তরটা কিভাবে করে করতে পারি। প্রতিটা টপিকের জন্য কিন্তু আমাদের আসলে ক্লাস থাকবে, ওটা আমরা তোমাদের ভিডিও দিয়ে দিব। এখানে দেখো একটা উদাহরণ দেখি। যেমন বলছে উদ্দীপকের সঙ্গে সাহিত্য খেলা প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এই যে সাদৃশ্যপূর্ণ দিকটি না, তোমরা না এটাই বের করতে পারবা না। এই যে আমরা যে নোটটা করে দিয়েছি না 6টা পয়েন্ট, উদ্দেশ্য 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 ছাড়া, ওগুলো তোমাকে কাজে দিবে। নোটটা কিন্তু এই তোমাদের সৃজনশীলের পারার জন্য করে আমরা বানিয়েছি। এখন দেখো কি বলতে চাচ্ছে, নিশ্চয় কিছু একটা ইঙ্গিত করবে যে সাদৃশ্য কিনা সাদৃশ্য না। দেখি, কাজী মোতায়ের হোসেনের মতে মানুষের প্রচেষ্টায় মানুষের জন্যই যে সাহিত্য রচিত হয়, তাহা যদি মানবহিত এবং মানব সভ্যতার ক্রমোন্নতির দিক নির্দেশ না করে তবে বড়ই আক্ষেপের কথা। সুতরাং বিষয়টি পরিষ্কার যে মানুষ ভালো হবে, মানুষ ভালো করবে, এটাই স্বাভাবিক দাবি। সুতরাং মানুষের সাহিত্য মানুষের কল্যাণ নিশ্চিত করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে উদ্দীপকের সঙ্গে সাহিত্য খেলা প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক কোনটা? যে সাহিত্যের উদ্দেশ্য কিন্তু মানুষের উদ্দেশ্য সাধন করা না, কিন্তু এইটা আমরা খেলতে গিয়ে, খেলার ছলে করতে গিয়ে মানুষের উদ্দেশ্য এমনি সাধন হয়ে যায়, মানুষ এমনি মনোরঞ্জিত হয়, মানুষ এমনি আনন্দ পায়, সেই শিক্ষা এমনিতেই পায়। এ বলতেছে সাদৃশ্য থাকলে উদ্দীপকের বিষয়টি সাহিত্যের খেলা প্রবন্ধের সার্বিক বিষয় প্রতিফলিত হয় না। হ্যাঁ তাই, কারণ সাহিত্য খেলা প্রবন্ধের মধ্যে সাহিত্যকে শিল্পের সাথে তুলনা করা হয়েছে, শিল্প একটা খেলা, ভগবানের লীলা খেলার কথা তুলনা করা হয়েছে, এটা মানুষকে শিক্ষা দেয় সেটার কথা তুলনা করা হয়েছে, বলছে এটা মানুষের হাততালি বা বাহবা পাওয়ার জন্য লেখা হয় না, সেই কথা বলা হয়েছে। এইখানে সব কিছু না করে শুধুমাত্র মানুষের যে হিত বা কল্যাণ করার জন্য লেখার কথা, শুধু সেইটুকু এসেছে, সব কিছু আসেনি। তো আমরা বুঝতে পারলাম যে তাহলে সৃজনশীলে ভালো করার জন্য আমার কী করতে হবে? মূল বই তো পড়তে হবে একবার বুঝে, কিন্তু মনে হয় না তোমরা এটা জীবনে একবার পড়ার বেশি আর পড়তে পারবা। তো ভালো করার জন্য আমাদের যে নোটটা আছে, এই যে যে মূলধারা সাহিত্য বলতে খেলার যে পয়েন্টগুলো, দেখো পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিয়েছি। এরপরে যে উদ্দেশ্য কি, যা উদ্দেশ্য নয়, কেন নয়, উদাহরণটা লেখক কীভাবে করে দিয়েছে, কেন খেলার শ্রেষ্ঠত্ব, ঠিক আছে, উদ্দেশ্য আনন্দ, খেলা বরং জয় খেলা, নিষ্কর্ম খেলা, কী কী উদাহরণগুলো দিয়েছে। তো এইগুলো পড়লেই তোমার জন্য ওই সৃজনশীল লিখতে পারাটা আরও সহজতর হয়ে যাবে। তো যাই হোক, সাহিত্য খেলা নিয়ে সব সমস্যা আশা করি সমাধান হয়েছে। তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। তো তখন সব ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।